দেখুন আপনারা সবাই নতুন বইয়ের রঙ্গলীলা। সকালে বিয়ে আর রাতে পরপুরুষ নিয়ে শরীরের জ্বালা মিটাচ্ছে। সাবিনা বেগম থমকে উঠলেন। এই মেয়ে, সকাল সকাল কি শুরু করেছো? হ্যাঁ, মুখে যা আসছে তাই বলে যাচ্ছ? মুখে যা আসছে তাই বলিনি মেম সাহেব, নিজের চোখে যা দেখেছি সেটাই বলছি। আপনার ছেলের ভাগ্য ভালো, তাই বিয়ের আগে আপনার হবু বউয়ের আসল রূপ সামনে চলে এলো। এই মেয়ে একটা চরিত্রহীন, এই দেখুন। কথা শেষ করেই দরজা খুলে ফেলল চ্যামেলি। ভিতরের দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল। আসিফের মুখ স্পষ্ট দৃশ্যমান ও বাদিকে মুখ করে ঘুমিয়েছে অর্ধনগ্ন অবস্থায়, কোমর অব্দি চাদর টানা। সবার ধারণা অনুযায়ী মায়াও নগ্ন অবস্থায় শুয়ে আছে, ডান দিকে মুখ করে। ওরও শরীরে একটা চাদর, তবে ওর মুখ দেখা যাচ্ছে না, চুল দিয়ে ঢাকা। দুজনেরই পোশাক মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আরমানের বাড়ির সবাই মুখের ভাষা হারিয়ে ফেলে। সবাই ভাবে ওটা হয়তো মায়া শুয়ে আছে। এরপর শুরু হয় গ্রামের মানুষের বিভিন্ন কটু কথা। আরমানের দাদি ছিছি করে বলে ওঠে, সি বড় বৌমা, সি এ কেমন মাইয়ার লগে ছেলের বিয়া দিছিলা? কতটা চরিত্রহীন মাইয়া হইলে বিয়ার আগের দিন রাইতে ভাসুরের সাথে রাইত কাটাই বলো তো? সি আমার বাড়িতে এমন নোংরামি ভাবতেই ঘেন্না লাগছে। শুনছিলাম যে দাদুভাই নাকি নিজে পছন্দ কইরাছিল এই মাইয়াকে। মিসেস সামিনা বেগম মাথা নিচু করে রেখেছেন, ওনার চোখ ছলছল করছে। বাড়ির পুরুষগুলো ভিতরের দৃশ্য একবার দেখে সরে পড়েছে। ঠিক তখনই শোনা গেল আরমানের গম্ভীর কণ্ঠস্বর। আরমানের গলা শুনে সবাই ঘুরে তাকালো। দাদি আহাজারি করে বলে উঠলেন, সর্বনাশ হয়ে গেছে রে দাদুভাই, সর্বনাশ হয়ে গেছে, মান সম্মান সব শেষ। দেখ তোর হবু বউ কি আকাম কইরাছে। ওপরে তোলা সিঁড়ি দিয়ে নেমে এসে আরমান কাছে এসে দাঁড়িয়ে ভ্রু কুচকে মায়া জিজ্ঞাসা করলো, আমি আবার কি আকাম করলাম? সবাই মায়াকে দেখে থতমত খেয়ে গেল যেন। সামিরা অবাক গলায় বলল, ভাবিমণি, তুমি এখানে? তাহলে তোমার বিছানায় ওটাকে? চ্যামেলি তো পুরোই হতভম্ব, বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে মায়ার দিকে। এরপর তাকালো রুমের দিকে। বিছানায় শুয়ে থাকা মেয়েটি চুল ঢাকা। চ্যামেলি অবাক গলায় বলল, আপনি এখানে? আপনার তো বিছানায় থাকার কথা ছিল, তাহলে এই মেয়েটাকে? আরমান বিরক্ত গলায় বলল, কেউ কি বলবে? আসলে হয়েছেটা কি? কেউ কিছু বলল না, শুধু সবাই সরে গিয়ে আরমানকে রাস্তা করে দিল রুমের দৃশ্য দেখার জন্য। ইতিমধ্যে চ্যামেলি ছুটে গিয়েছে। বিছানায় পড়ে থাকা মেয়েটি চুলগুলো সরিয়ে দিতে রুবির মুখ দৃশ্যমান হয়। আরও একবার চমকে উঠে সবাই। আর এইদিকে আরমানের মুখের ভঙ্গি শক্ত হয়ে ওঠে, যা বুঝার বুঝে যায়। ও গটগট পায়ে রুমে প্রবেশ করে। আসিফের মাথা চুল মুঠো করে ধরে ওকে উঠিয়ে বসিয়ে দেয়। আসিফ এতক্ষণ জেগেছিল, ওর ঘুম ভেঙেছে অনেকক্ষণ হলো। ঘুমের ভান ধরে পড়েছিল, এমন নাটক করলো যেন এখনই ঘুম ভাঙল। তাড়াতাড়ি করে ওর গায়ে থাকা চাদরটা কোমরে পেঁচিয়ে নিল। আরমান ওকে বিছানা থেকে টেনে নামিয়ে শক্ত হাতে ওর মুখে ঘুষি মারল। এক ঘুষিতে নাক দিয়ে রক্ত বেরিয়ে আসলো আসিফের। আসিফ আরমানের দিকে তাকে একটা বাঁকা হাসি দিল। তখনও জানে না যে মায়ার জায়গায় রুবি আছে। আসিফ শান্ত গলায় আরমানের দিকে ঘুরে থেকে বিছানার দিকে আঙ্গুল দেখিয়ে বলল, দেখ আরমান, আমাকে মেরে তোর কোনো লাভ নেই। ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক, তাই ভালো হবে আমাদের মাঝখান থেকে তুই সরে যা। আরমানের চোখ জ্বলছে রাগে, চোয়ালের পেশি টান টান হয়ে উঠেছে। খুব জোরে আরো একটা ঘুষি মারলো আসিফের মুখে। রবির সাথে তোর অনেক দিনের সম্পর্ক, তা ঠিক কতদিনের? রুবির সাথে কেন আমার সম্পর্ক থাকতে যাবে? সম্পর্ক তো... কথাটা বলতে বলতে পিছনে ঘুরল আসিফ, কিন্তু মুখের কথাটাও শেষ করতে পারল না মায়ের জায়গায় রুবিকে দেখে। আসিফের চোখ বড় বড় হয়ে গেল, বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল রুবির দিকে। সবার চেঁচামেচি শুনে রুবির অনেক আগেই ঘুম ভেঙে গেছে। প্রথমেও কিছুই বুঝতে পারে না ওর কি হচ্ছে ওর সাথে। তারপরও অনুভব করে নিজের নগ্ন শরীর। ধীরে ধীরে মনে পড়ে কাল রাতের কথা। চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে বিছানার এক কোণে কুকুরি হয়ে বসে পড়ে। ও চোখ থেকে অঝোরো ধারায় পানি পড়তে থাকে। এদিকে আবির ছুটে এসে দাঁড়ায় দরজার সামনে। ওরও পায়ের তলা থেকে মাটি সরে যায়। প্রথমে শুনে কিছুই বিশ্বাস হয়নি ওর, কিন্তু এখন নিজের চোখের সামনে দৃশ্য দেখে দুই পা পিছিয়ে যায়। ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আবিরও রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ছুটে গিয়ে আসিফকে মারতে শুরু করে। আরমান শান্ত চোখে তাকিয়ে দেখে শুধু। আয়ান ছুটে এসে আবিরকে আটকায়, সেই সাথে আসিফের মাও ছুটে আসে।
গ্রামের সবাই অনেক কটু কথা বলে রুবির জন্য। তাদের বক্তব্য, ছেলেটাকে মেরে কি লাভ, মেয়েটা সায় দিয়েছে বলেই তো ছেলেটা সুযোগ পেয়েছে। আর আসিফ তো প্রথমেই বলল ওদের অনেক দিনের সম্পর্ক, তাই বড়রা সবাই সিদ্ধান্ত নিল আসিফ আর রুবির বিয়ে দেওয়া হোক আজকে। প্রথমে আরমান কিছুতে রাজি ছিল না সবার সিদ্ধান্তে। এই গ্রামেই রুবির বাড়ি, রুবির বাবা মাকে ডাকা হয়, সবার সিদ্ধান্তে ওনারাও রাজি হয় আজকেই বিয়ে হবে। কিন্তু রুবি এই সব কিছু মেনে নিতে পারে না, আবার কাউকে কিছু বলতেও পারে না, যেন একটা পাথরে রূপান্তরিত হয়েছে ও। রুবি সুইসাইড করতে যায় সকলের আড়ালে, কিন্তু আবির ঠিকই বুঝতে পারে রুবির ভাবনা। তিনতলায় কেউ থাকে না, ঠিক সময় খুঁজে খুঁজে পৌঁছে যায় তিনতলার একটা স্টোর রুমে। ততক্ষণে রুবি গলায় ফাঁস লাগিয়ে ছটফট করতে শুরু করেছে। দরজা লক করার ভাবনাটাও রুবির মাথায় ছিল না, তাই খুব সহজেই রুমে প্রবেশ করে আবির। অনেক কষ্টে রুবিকে নামিয়ে থাপ্পড় মারে ওর গালে। আবিরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে রুবি, আবার হঠাৎ ছিটকে সরে গিয়ে পাগলের মতো করতে থাকে। আবিরকে নিজের শরীরে হাত দিতে দেয় না রুবি। ছোবেন না, ছোবেন না আমায়। আমি আমি নষ্টা, কলঙ্কিত। আমার আমার বাঁচার অধিকার নেই। আমি নোংরা, আপনি পবিত্র। চলে যান আবির বাবু, চলে যান এখান থেকে। আবির ধমকে উঠে বলে, কি পাগলাম শুরু করেছো রবি? তুমি সবার কাছে নষ্ট কলঙ্কিত হলেও আমার কাছে পবিত্র। আমরা অনেক দূরে চলে যাব, কেউ খুঁজে পাবে না আমাদের। রুবি কাঁদতে কাঁদতে বলে, না না, এটা হয় না আবির বাবু, এটা হয় না। আমার শরীরে লেগে আছে এক নোংরা জানোয়ারের স্পর্শ। আপনাকে দেওয়ার মতো আমার কাছে যে আর কোনো কিছু অবশিষ্ট নেই। সতীত্ব হারিয়েছি আমি আমার। আমি তোমার শরীর চাই না রবি, তোমাকে চাই। তোমার শরীরে লেগে থাকে সে জানোয়ারের নোংরা স্পর্শ আমি আমার ভালোবাসা দিয়ে মুছে দেব, তবুও তুমি অন্য কারো হবে না। আমি কখনোই অন্য কারো হতে পারবো না আবির বাবু। আর না আমি এই কলঙ্কিনীর উপাধি নিয়ে আপনার হতে পারবো। তাই ভালো হবে এই দুনিয়ার মায়া ত্যাগ করি আমি। আমি যে এভাবে বেঁচে থাকতে পারবো না। শোনা গেল আরমানের চিৎকার। রবি, কি সব বাজে বকছো? হ্যাঁ, আমি থাকতে কেউ আলাদা করতে পারবে না তোমাদের। আবির অসহায় গলায় বলল, তুমি না থাকলে আমি কিভাবে বাঁচবো বলো? এই দুনিয়া আমারও যে আর কেউ নেই। তোমাকে ভালোবেসে আপন করে নিতে চেয়েছে, কেন এমন করছো? চলো, আমরা অনেক দূরে চলে যাব। আরমান সাহায্য করবে আমাদের। হ্যাঁ, আরমান সাহায্য করবে, তাই না আরমান? প্লিজ ভাই, বোঝা ওকে। দেখ না কিছু বকছে পাগলের মতো। জানিস ও গলায় ফাঁস অবধি লাগিয়েছিল সুইসাইড করার জন্য। এরপর আবির এবং আরমান অনেক বোঝানোর চেষ্টা করে রুবিকে, কিন্তু রুবি কিছুতে ওদের কথা শুনে না। আবির রুবিকে নিয়ে ওই মুহূর্তে অনেক দূরে চলে যেতে চায়, কিন্তু রুবি কিছুতেই রাজি হয় না। রুবির বাবা মাও আসে ওই রুমে, মায়া আছে ওনাদের সাথে। আরমান ওনাদেরকেও অনেক বুঝায় রুবিকে আবিরের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু ওনারাও কিছুতে রাজি হয় না ওনাদের কথা। এখন যদি রুবিকে আবিরের হাতে তুলে দেওয়া হয় তাহলে আরও দুর্নাম রটবে ওদের নামে, ওরা গ্রামে বাস করতে পারবে না। তাই সবার সিদ্ধান্ত অনুযায়ী ওনারাও চায় আসিফের সাথে রুবির বিয়ে হোক। আরমান বলে ও সব কিছু ঠিক করে দেবে, সব কিছুর দায়িত্ব নেবে, ওনাদেরকে গ্রামে বাস করতে হবে না, শহরে নিয়ে যাবে। তারপরেও রাজি হয় না ওরা। রুবির বাবা মা রুবিকে বলে, যদি তুই নিজের বাপ মায়ের জ্যান্ত মুখ দেখতে চাস তাহলে আজ যেন আসিফকে বিয়েটা করে নিস। আর নিজের সুখ চাইলে চলে যেতে পারিস আবিরের সাথে, কিন্তু তার বদলে আমাদেরকে হারাবি চিরকালের মতো। এই বলে ওখান থেকে চলে যায় ওনারা। আরমান মায়া রুবিকে অনেক বোঝায় ওর বাবা মা কিচ্ছু করবে না, আবিরের সাথে একবার বিয়েটা হয়ে গেলে ঠিকই মেনে নেবে। কিন্তু রুবি কিছুতেই রাজি হয় না। আবিরকে উদ্দেশ্য করেও বলে, আপনার ভালোবাসার গভীরতা ঠিক কতটা তা আমি বুঝি আবির বাবু, মুখের বলার প্রয়োজন নেই। ভালোবাসা মানে কি একে অপরের পাশে থাকা বাধ্যতামূলক? না আবির বাবু, দূরে থেকেও ভালোবাসা সম্ভব। হয়তো আমার এই রক্তে মাংসে গড়া শরীর আপনার হাতের স্পর্শ থেকে দূরে থাকবে, কিন্তু আমার মনটা, আমার সমস্ত ভাবনা, আমার অনুভূতি সবগুলো সবসময় আপনাতেই আবদ্ধ থাকবে আবির বাবু। কথাগুলো বলতে বলতে অঝোর ধারায় পানি পড়ছে রুবির চোখ দিয়ে। আবিরের চোখও লাল হয়ে উঠেছে। ঠিক আছে, তবে তাই হোক। তোমার শরীর কিংবা রূপের জন্য কখনো ভালোবাসিনি তোমায়,
কিন্তু কেন, কিভাবে, কিসের জন্য ভালোবেসেছে সেটাও জানি না। শুধু তোমাকে নিজের কাছে যত্ন করে আগলে রাখতে চেয়েছে। তোমার মধ্যে আমি আমার ভালো থাকাটা দেখতে পেয়েছি। দূর থেকে ভালোবাসা চায়, কিন্তু কাছে থাকা সেই সুখম অনুভূতি সেটা অনুভব করা চায় না। থামলো আবির, মুখ তুলে চাইলো রুবির দিকে। আবিরের চোখ লাল হয়ে আছে, চোখ টলমল করছে, কিছুতেই চোখের পানিগুলো পড়তে দিচ্ছে না। ভাঙা গলায় আবারও বলল, তো বোঝানোর পরেও বুঝলে না তুমি? ভালোবাসি তোমাকে, তোমার শরীরটাকে নয়। এই হাতে না পেলেও চলবে, তোমার শরীরের স্পর্শ। দূর থেকে ভালোবেসে যাবো আমি তোমাকে। শুধু চাই শেষ পর্যন্ত যেন তুমি ভালো থেকো। কথা দাও আমার শরীর ছুঁয়ে আর কখন আত্মহত্যা করার চেষ্টা করবে না। রুবি এগিয়ে এলো আবিরের দিকে, হালকা করে হাত রাখলো আবিরের হাতে, যেন আবিরকে ছুঁয়ে দিলেই আবিরও অপবিত্র হয়ে যাবে। রুবির চোখ থেকে তখনও গড়গড় করে পানি পড়ছে। কথা দিলাম আবির বাবু, আর কখনো আত্মহত্যা করার চেষ্টা করব না। তবে আপনিও এগিয়ে যাবেন নিজের জীবনে, আমার জন্য নিজের জীবনটা নষ্ট করবেন না। আবির এক ঝটকায় রুবিকে নিজের কাছে টেনে নিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো, আর নিজেকে আটকাতে পারলো না। আবির চোখের পানি ছেড়ে দিল, ফুপিয়ে উঠল, ভাঙা আওয়াজ যে কোনো রকমে বলল, পারবো না আমি নিজের জীবনে এগিয়ে যেতে রুবি, কখনই পারবো না। তুমি ছাড়া আমি যে অসম্পূর্ণ। তুমি নিষ্ঠুর রুবি, ভীষণ নিষ্ঠুর। তোমার ভালোবাসা নিষ্ঠুর। কথাগুলো কাঁদতে কাঁদতে বলল আবির। আরমান অসহায় চোখে তাকিয়ে আছে ওদের দিকে। এভাবে কখনোই ভেঙে পড়তে দেখেনি ও ছেলেটাকে। আরমানের বুকের ভিতরটাও মুচড়ে উঠছে। সবসময় হাসি খুশি থাকা ছেলেটা আজ এই প্রথম এভাবে কাঁদতে দেখলো আরমান। মায়ার চোখে অশ্রু। আবির মুখ তুলল রুবির কাঁধ থেকে। জানি অধিকার নেই, তবু এটুকু অধিকার না হয় ভালোবাসা মানুষটির থেকে ছিনিয়ে নিলাম। কথাটা কান্না ভেজা গলায় বলে আবির রুবির কপালে আলতো করে চুমু এঁকে দিল। চাইলে এভাবেই মানুষটিকে ছিনিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আমার ভালোবাসা মানুষটিকে জোর করে পেতে চাই না। সম্মান জানায় তার সিদ্ধান্তকে। ভালো থেকে বোকা পাখি। আর যদি কোনোদিন আফসোস হয় নিজের সিদ্ধান্তের উপর, যদি মনে হয় অনাথ ছেলেটা তোমাকে বেশি ভালো রাখতে পারত, যদি কষ্ট পাও এবং একবারের জন্য মনে হয় আবিরের বুকে ফেরার কথা, রুবিকে ছেড়ে দিয়ে নিজের দুই হাত, তাহলে নির্দ্বিধায় ফিরে সেই আবিরের বুকে। এই মনের দোর শুধু তোমার জন্য খোলা রাখবো, শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো। ভালোবাসে বোকা পাখি, আর যতদিন বাঁচবো এই বোকা পাখিটাকে ভালোবেসে যাব। কথাগুলো বলে চোখের পানি মুছে বেরিয়ে গেল আবির। রুবি ধপ করে মেঝেতে বসে পড়ে, বুক ফাটা কান্নায় ভেঙে পড়লো হাউমাউ করে। মায়া গিয়ে রুবিকে পাশ থেকে জড়িয়ে ধরলো। আরমান একবার তাকালো আবিরের চলে যাওয়ার দিকে, আর একবার রুবির দিকে। আজকের এই পরিস্থিতিতে নিজেকে প্রচন্ড অসহায় অনুভব হচ্ছে আরমানের। খুব কাছের দুটো মানুষের জন্য চেয়েও কিছু করতে পারছে না ও বর্তমান। আয়ান রুমে প্রবেশ করে একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তাকালো বিছানার জন্য ঘোমটা দিয়ে বসে অপেক্ষারত মাইশার দিকে। ধীর পায়ে এগিয়ে এলো বেডের কাছে। প্যান্টের পিছনের পকেট থেকে একটা ছোট বক্স বের করে মাইশার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো। ছোট বক্সটা থেকে বের করলো একটা ডায়মন্ডের ফিঙ্গার রিং। মুখে কোনো শব্দ না করে মাইশার বা হাতটা টেনে নিজের হাতে নিয়ে রিংটা পরিয়ে দিল মাইশার অনামিকা আঙ্গুলে। রিং পরানো শেষ হতে আবারও যত্ন সহকারে মাইশার হাত মাইশার কোলের উপর রাখলো। এরপর গম্ভীর স্বরে বলল, এসব হাবিজাবি পড়ে বসে না থেকে এগুলো খুলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কথাটা বলি আয়ান উঠে গেল বিছানা থেকে। এরপর একটা বালিশ নিয়ে ফ্লোরে রেখে ফ্লোরেই শুয়ে পড়ল। চিত হয়ে চোখে একটা হাত চাপা দিয়ে শুয়ে আছে আয়ান। কিছুক্ষণ পরে অনুভব করলো ওর পায়ে কারো হাতের স্পর্শ, আর তার সাথে টপ টপ করে পানি পড়ছে ওর পায়ে। ধরফড় করে উঠে বসলো আয়ান। পায়ের কাছে মাইশা বসেছিল, হাউমাউ করে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতেই বলল, দয়া করে আর মুখ ফিরিয়ে থাকবেন না, এবার অন্তত ক্ষমা করে দিন আমায়। আমি যে আর এই মরণ যন্ত্রণা সহ্য করতে পারছি না, এবার একটু রেহাই দিন আমায়। আয়ান মাইশাকে ধরে বলল, আরে তুমি এভাবে কাঁদছো কেন? তোমাকে কমফোর্টেবল ফিল করানোর জন্যই তো বিছানা ছেড়ে ফ্লোরে শুয়ে পড়লাম আমি। দরকার নেই আমার এমন কমফোর্টেবল ফিল করার। আপনি বিছানায় চলুন, দোহাই লাগে আপনার। আমাকে আর এভাবে কষ্ট দেবেন না প্লিজ। ফিরিয়ে দিন আমায় আগের আয়ানকে।
এই আয়ানকে যে একদম মানায় না। আমি আমার আগের আয়ানকে ফিরে পেতে চাই, আগের সেই হাসি খুশি দুষ্টু আয়ানকে ফিরে পেতে চাই। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল মাইশা। আয়ান একটা দুষ্টু হাসি দিয়ে বলল, আগের আয়নকে ফেরত চাইছো, আবার বিছানাতেও যেতে বলছো? মনে আছে তো আমাদের এখনের সম্পর্ক? সহ্য করতে পারবে তো সে আগের আয়নের টর্চার? মাইশা কাঁদতে কাঁদতে কোনো কিছু না বুঝেই বলল, এখন তো আমরা স্বামী স্ত্রী, অত কিছু জানি না। আপনি প্লিজ আবার আগের মতো হয়ে যান। কত স্বপ্ন দেখিয়েছিলেন আজকের এই রাতের জন্য, তাহলে এখন কেন দূরে ঠেলে দিচ্ছেন আমায়? আমি যা সহ্য করতে পারছি না। আচ্ছা, আবারও রূপান্তরিত হলাম আগের আয়ানে। আর দূরে রাখবো না তোমায়। তুমি তোমার পাওনা শাস্তি যথেষ্ট পরিমাণে পেয়ে গেছো। মাইশার চোখ খুশিতে চকচক করে উঠল। চোখের পানি মুছে হাসি মুখে জিজ্ঞাসা করলো, সত্যি ক্ষমা করে দিয়েছেন আমায়? আর দূরে সরিয়ে রাখবেন না তো? আবারও আগের মতো কাছে টেনে নিবেন আমায়? আয়ান একটা দুষ্টু হাসি দিয়ে বলল, কাছে টেনে নেব না, এই যে নিলাম। বলেই এক ঝটকায় মাইশাকে নিজের কাছে টেনে নিয়ে মাইশার মেয়েলি ঠোঁটে নিজের পুরুষালী ঠোঁট ডুবিয়ে দিল। মাইশা চোখ বড় বড় করে তাকালো আয়ানের বন্ধ চোখের দিকে। আয়ান তো নিজের মনে মিষ্টি সুধা পান করতে ব্যস্ত। কিছুক্ষণ পরেই আয়ান নিজেকে মাইশার থেকে সরিয়ে নিয়ে বলল, এই শক্ত ফ্লোরে বসে থেকে মজা আসছে না, চলো বিছানায় যাই। বলেই আয়ান মাইশাকে কোলে তুলে নিল। মাইশা লজ্জায় মুখ লুকালো আয়ানের বুকে। এরপর আয়ান মাইশাকে দুষ্টুমি করে বিছানায় ফেলে দিল উপর থেকে। নরম বিছানা হওয়ার জন্য মাইশার ব্যথা লাগলো না, বরং ড্রপ খেলো। আয়ান দুষ্টু হেসে বিছানায় লাফিয়ে উঠল, বলল, চলো শুরু করা যাক আজকে রাতের জন্য দেখা স্বপ্নগুলো। মাইশার লজ্জায় উল্টো দিকে ফিরে গেল। ওর এখনো বিশ্বাস হচ্ছে না যে আয়ান ওকে ক্ষমা করে দিয়ে মেনে নিয়েছে। হ্যাঁ, আয়ান সব ভুলে মেনে নিয়েছে মাইশাকে। আরমানের কথায় আরমান অনেক বুঝিয়েছে ওকে আগের দিন রাতে। আয়ানও আর কষ্টে দেখতে পারছিল না নিজের ভালোবাসার মানুষটিকে। প্রথমে ভেবেছিল মাইশাকে আর কখনো মেনে নিবে না, কিন্তু মাইশার সত্যি আগের থেকে পরিবর্তন হয়েছে। আয়ান অনেক কষ্ট দিয়েছে মেয়েটাকে, সব মুখ বুঝে সহ্য করেছে ও, তাই নিজেও আর দূরে সরিয়ে রাখতে পারলো না মাইশাকে। অবশেষে নিজের কাছেই টেনে নিল। দুটো মনের সাথে দেহেরও মিলন হলো আজ। অন্যদিকে সামিরা আবিরের রুমের দরজার লক খুলে নিঃশব্দে রুমের ভিতরে প্রবেশ করলো, কিন্তু ওর যখনই চোখ পড়লো বিছানার দিকে সাথে সাথে আটকে উঠল। বিছানায় আবির শুয়ে আছে, মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ, গায়ে এখনো সেই সকালে সাদা শার্টটাই পরে আছে, যাতে লেগে আছে ছোপ ছোপ রক্তের দাগ। মাথার চুলগুলো এলোমেলো, পুরো বিধ্বস্ত দেখাচ্ছে আবিরকে। সামিরার চোখ ছলছল করে উঠল। ধীর পায়ে এগিয়ে গিয়ে আবিরের পাশে বসলো। সাথে সাথে একটা বিদ্যুটে গন্ধ এসে নাকে লাগলো। হাতে নাক মুখ চেপে ধরলো। শোনা গেল আবিরের কণ্ঠস্বর। চোখ বন্ধ রেখে একইভাবে পড়ে থেকে বলল, চলে যা সামিরা, সহ্য করতে পারবি না। একেবারে দেশি মদ খেয়েছে, জানিস তো এই গ্রামের দেশি মদগুলো পচা পানি দিয়ে তৈরি। কথাটা বলে আবির বাঁকা হাসলো। মুখ থেকে হাত সরিয়ে একটা হাত আবিরের মাথায় রাখলো, ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে বলল। আবির তাচ্ছিল্য হেসে বলল, তুইও তো আবুল ভাইয়ের জায়গায় আবির ভাই রাখছিস। সামিরা আর নিজেকে ধরে রাখতে পারলো না, ফুপিয়ে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতেই বলল। আবির শোয়া থেকে উঠে বসলো, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আরে তুই কেন কান্না করছিস? আমার অবস্থা দেখে তোর এলোমেলো লাগছে, আর আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেল। আবির চোখ মুখ ফুলে লাল হয়ে আছে, মুখে বেশ কিছু জায়গায় কাটা ছেঁড়ার দাগ, ব্যান্ডেজগুলো লাল রক্তে ভিজে গেছে। সামিরা কাঁদতে কাঁদতেই বলল। আবির সামিরার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আর এমন বাচ্চাদের মতো কাঁদছিস কেন তুই? আমি তো বেঁচে আছি, এখনো মরে যায়নি। মারা গেলে না হয় এমন ফ্যাচ ফ্যাচ করে নাকের জলে চোখের জলে মিশিয়ে কাঁদিস। আবিরের কথা শুনে আরো জোরে আওয়াজ করে কান্না শুরু করে দিল সামিরা। আরে আরে থাম প্লিজ, তোর কান্নার আওয়াজে লোক জড়ো হয়ে যাবে তো, তখন আবার আমাকে ধরে সবাই মারতে শুরু করবে। শাহরিয়ার ফ্যামিলির আদুরে বাচ্চাটাকে কাঁদানোর জন্য। সামিরা চোখ নাক মুছে বলল, আমি মোটেও বাচ্চা নই। তুই তো পাকা বুড়ি, তাই তো এত রাতে কোনো কিছু না ভেবেই বড় ভাইয়ের কথায় আমার রুমে চলে এসছিস। তোকে আরমান পাঠিয়েছে তাই না? সারা নিজের বাসর রাতে আমার কথা বলিনি, ঠিকই মনে রেখেছে।
সামিরা কৌতূহল গলায় জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে জানলে যে ভাইয়া আমাকে পাঠিয়েছে তোমার রুমে? আবির হেসে বলল, সে ছোট থেকে আছে ওর সাথে, এতটুকু যদি না বোঝে তাহলে ওই গভীর কাঠখোট্টা মানুষটার বন্ধু কিভাবে হলাম? এরপর আবির সামিরার দিকে তাকে অসহায় গলায় বলল, আচ্ছা শোন না, আমি জানি আরমান হয়তো তোকে আমাকে বাইরে রেখে দিতে নিষেধ করেছে, নিশ্চয় বলেছে আমার উপর নজর রাখতে। প্লিজ একবার বাইরে যেতে দিবি? এই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে দম বন্ধ হয়ে গেছে। আরমান ভাবছে বাইরে গেলে আমি নিজের ক্ষতি করব, কিন্তু পাগলটা এটা ভাবছে না যে আমি নিজের ক্ষতি করতে চাইলেও তো এই চার দেওয়ালের মাঝে বন্দি থেকেও করতে পারি। সামিরা ভীতু গলায় বলল, কিন্তু তোমার অবস্থা এখন ভালো নয়, গায়ে জ্বর এসেছে দেখছি। ভাইয়া জানতে পারলে বকবে আমায়। ও এখন এই বাড়িতে নেই, তাই জানতেও পারবে না। সামিরা ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে জানলে যে ভাইয়া বাড়িতে নেই? আবির দুষ্টু হেসে, আমি জানবো না তো কে জানবে শুনি? সেটাই। আচ্ছা তুমি কিছুক্ষণ ওয়েট করো, আমি এখনই আসছি। বলেই সামিরা রুম থেকে ছুটে বেরিয়ে গেল। আবির পিছন থেকে ডাকলেও শুনল না মেয়েটা। দরজা খোলা, তাই আবির বেরিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু কি মনে করে আবারও বিছানায় বসে পড়লো। এইভাবে বেরিয়ে গেলে মেয়েটা কষ্ট পাবে। খুব বেশি দেরি হলো না সামিরার আবারও ছুটে আসতে, হাতে একটা মোটা শীতের চাদর। হাঁপাতে হাঁপাতে সেটা আবিরের গায়ে জড়িয়ে দিল। এবার বাইরে যেতে পারো, তবে হ্যাঁ, সাথে আমিও যাব। ভাইয়ার আদেশ, কিছুতেই একা ছাড়া যাবে না তোমায়। আর আমি ভাইয়ার কথা অমান্য করতে পারবো না। আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে চল। বলেই উঠে দাঁড়াতে গেলে পড়ে যেতে নিল আবির, কিন্তু সামিরা ধরে ফেলল। দেখেছো, ঠিক মতো হাঁটতেও পারছো না। এই অবস্থায় বাইরে না যাওয়াটাই ঠিক। আরে ঠিক আছে আমি, অসুবিধা নেই। আসলে নেশাটা এখনো কাটেনি। ঠিক আছে আসিস না, গন্ধে সহ্য করতে পারবি না। কেন খাও এই ছাইপাশ, যদি না সহ্য করতে পারো? আবির এই কথার কোনো উত্তর দিল না, শুধু একটু হাসলো। যে হাসির আড়ালে লুকিয়ে আছে হাজারো কষ্ট, যা মুখে বলার নয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল আবির। পিছু পিছু সামিরাও গেল। আলো ছায়ার মাঝে গ্রামের সেই সকালে যেন সবকিছু থমকে দাঁড়িয়ে রইল। আঙিনায় গুঞ্জনটা ছড়িয়ে পড়ল যেমন আগ। সবাই চোরাই চোখে একে অন্যের দিকে তাকাচ্ছে, কেউ কল্পনা করছে, কেউ নিশ্চিত হতে চায়, কেউ কেবল নিন্দা ছুটছে। রুবির মুখে যখন প্রথমবার ওই সকালের আলো পড়ল, ওর চোখে যেন আরো বেশি অন্ধকার নেমে এলো। কাঁধ দুটো কণ্ঠস্থ হয়ে গেল, মাঝে মাঝে কাদার ঝিরিঝিরি শব্দ ভাঙছে, আর গলায় শব্দ আটকে আছে। ওর হাতটা চাদরটা শক্ত করে ধরে রেখেছিল, যেন কোনো স্মৃতি ওটা কেটে ফেলতে পারে। বাড়ির সবাই, দাদি, আরমান, সাবিনা বেগম, আয়ান, আবি ততক্ষণে একত্রে হয়েছিল। আরমানের মুখ কঠিন, চোখে লেগে আছে একটা অদ্ভুত কাঠিন্যতা, কিন্তু সে কাঠি ভাষায় বহুদা বলছে না। চ্যামেলির বিস্ফোরক অভিযোগে গ্রাম জুড়ে যে সিদ্ধান্ত হয়েছে তা মুহূর্তে রুবির কানে পৌঁছালো। আজই বিয়ে দেব আসিফকে, বলছিল গ্রামের মাতব্বররা, যেন রুবির ভবিষ্যৎ তাদের সম্মান লজ্জার একটি টুকরো মাত্র। কিন্তু রুবি সে ছিল না যে সহজে কোনো সাহসী সিদ্ধান্ত নেয়। ওর কান্নার আড়ালে চিন্তা ছিল গভীর। কিভাবে বাঁচবে, কার কাছে যাবে, কিভাবে মুখ দেখাবে। আবিরের চোখে রুবির জন্য যে ব্যথা জমে আছে তা আরমান দেখলো। সে জানতো আবির নিজে কতটা ক্ষত বিক্ষত, রক্ত ব্যান্ডেজ নামমাত্র শরীর, তবুও সেই ক্ষতই তাকে সবাই থেকে আলাদা করছিল। কারণ সেটাই ছিল তার সাহস ও সততা। আরমান ধীর গলায় বলল, এভাবে চলবে না। কাউকে জোর করে বিয়ে দেওয়ার অধিকার নেই, না গ্রামের না আমাদের। সবচেয়ে বড় কথা, আরমান বলল, কিন্তু কণ্ঠে এক গম্ভীর উৎসাহ ছিল যে পুরো বাড়িটাই থেমে গেল। চ্যামেলি কাঁদছে না, চেঁচিয়ে লোক জড়ো করা তার কাজ। কিন্তু লোকেরা যখন রুবির মুখ দেখে তখন চ্যামেলির উৎকণ্ঠা হঠাৎ সংকুচিত হলো। অজুহাতে চ্যামেলির মুন্ডু নড়ল, কিন্তু গ্রামের মন ঠিক ছিল। তারা অসহায় আর নিষ্ঠুর দুটোই। কেউ বলল এটা রুবির অত্যাচার, কেউ বলল ছেলেটারও তাই আছে। আরমান শান্ত কণ্ঠে বলল, প্রথমে স্কুলের মতো প্রশান্তি করা উচিত, সত্যটা খুঁজে বের করা। রবি, আজ তোমার অপেক্ষা সব ঠিক করে দেওয়া হবে। তুমি কোথাও একা যাবে না।
কিন্তু রুবির চোখে তখন বিশ্বাস ছিল না। বিশ্বাস গায়েব হয়ে গেছে। এক ভাঙা কাচের টুকরো পড়ে আছে অন্তরে। রুবি বলল, আমি পারবো না। আমি আমি নষ্টা। আমি আর কারো হক রাখি না। তার কণ্ঠ কুকুরে আসে, শব্দ গলে যায়। আবির কাছে গিয়ে দম বন্ধ করা স্বরে বলল, তুমি আমার কাছে সবকিছু। তুমি আমার মানুষ। আমি তোমাকে ধরে রাখবো না জোর করে, কিন্তু কখনো ছেড়ে দেব না। আবিরের গলায় কাঁটা ছিল, আর সেই কাঁটা রুবির মনে একটু আলোর ছোঁয়া দিল। রুবি কিছুক্ষণ তাকিয়েছিল। মনে হচ্ছিল জীবন দুটো ভাগে বিভক্ত। এক ভাগ যেখানে অবমাননা আর কলঙ্ক, আরেক ভাগ যেখানে কেউ আছে যে ওকে ভালোবেসে বাঁচতে চায়। পরিবারের অচল পরিস্থিতি। রুবির পিতা মাতা দণ্ডগৃহীত। তারা জানে গ্রামবাসীর চোখ কেমন। গ্রামটাই ওদের জীবন, তাই সিদ্ধান্তটা কষ্টসাধ্য। আরমান তবুও কিনা সবটা ঠিক করতে চাইলো। ও প্রস্তাব দিল, তোমরা শহরে গিয়ে থাকো, আমি সবটা সামাল দেব। রবি গেলে তোমাদের কেউ কটু হতে বলবে না। পিতামাতা নিঃশব্দে তাকালো, কিন্তু গলায় ভয় জড়ানো ছিল। তারা বলতে পারল না। রুবির মনে একটা নিষ্পেষিত সিদ্ধান্ত বেড়ে উঠল। রাতটা চেয়েছে দেশ ভাড়া করে পালিয়ে যেতে, আর একটি অংশ চেয়েছে নিজেকে যন্ত্রণাকে ধারণ করা, যেন অন্যরা শান্তি পায়। শেষমেশ সে দুটোই করতে পারল না। আবির একে একে সবাইকে বোঝালো, কেউ জোর করে বিয়ে ঠিক করতে পারবে না। এই কষ্ট আমার উপর নেই, বলল আবির। রবির ইচ্ছা ছাড়া তার জীবন নিয়ন্ত্রণ করা উচিত না। গ্রামের কণ্ঠে এই কথা যেমন লক্ষণীয় ছিল, তেমনি চ্যামেলির মুখে এক ধরনের ক্ষোভ জাগলো। তাকে ব্যর্থ দেখাতে কেউ চায় না, কিন্তু পরিস্থিতি পাল্টাতে থাকলো। সত্য খুঁজে বের করার সময় এসেছে। আরমান তখন ডিসিশনে গেল। আসিফকে হয়তো জিজ্ঞাসাবাদ করতে হবে। আরমান বলল, আসিফ, এই যে আমি তোমার মুখোমুখি হলে বলবো তুমি কি করেছো। আসিফ যখন রুবির দিকে তাকালো, তখন ওর চোখে যে অনিশ্চয়তার ছাপ ছিল তা সহজে বোঝা যাচ্ছিল। সে চুপ করে রইল। কাজটা কি সম্পূর্ণ ছিল নাকি কোনো ভুল বুঝাবুঝি, এটা খুঁজে বের করা হবে। কিন্তু আবিরের চাহনি রুবির দিকে। ওর কাছে রুবির একটা আর্তনাদ, আর সেই আর্তনাদকে স্তব্ধ করবে না। রাতে ঘটনার প্রভাব ঘরের মধ্যে আরো গভীর হলো। রুবিকে বের করে আনতে গেলে সে ঢুকে পড়ল ও কাপ পড়ায়। সামিরা, আয়ান, মাইশা সবাই বিপাকে। আয়ান মাইশার কোণে এখন শান্তির ফিরে এসেছে। তারা দুজনে নিজেদের ভাঙা সম্পর্ক মেরামত করেছে। কিন্তু রুবির ব্যথা আলাদা। আবির তবুও রাত জেগে রুবির পাশে থাকলো। কখনো চুপচাপ বসে, কখনো শুধু ওর হাতটা ধরেই থাকলো। রুবি প্রথমবার অন্য কারো স্পর্শে অচেনা এক শান্তি পেল। তার হৃদয়ে কি জানে তেমন এক নরম কিছু জাগালো। কিন্তু ওর যৌনতার উপর আঁচ পড়ে গেছে। ওর মনে আঁচিল কোনো পুরনো ক্ষত। পরের দিন গ্রামে কাটা কাটা আলোচনা। কেউ বলল রুবিকে বিয়ে করা হবে না, কেউ বলল সবার সম্বন্ধে বিচার করা হোক। আরমান সবটাকে পাকাপোক্ত করতে চায় সত্য বের করার জন্য। সে সিদ্ধান্ত নিল যেটা করতে হবে গ্রাম্য আদালত বা পুরানো ঐতিহ্য, তার চেয়ে সে আইনের পথে যাবে। প্রমাণ নিয়ে আসো, বলল আরমান শক্ত কণ্ঠে। যদি কেউ অপরাধ করে থাকে তাকে গ্রামের বাইরে দিয়ে ছাড়বো না। মানুষটা অবাক হলো, কারণ বরাবরই গ্রাম্য বিবেচনা ভিন্ন। কিন্তু আজকের মতো পরিস্থিতিতে অন্যরকম কাজ করতে হবে, অন্যরকম সাহস লাগবে। রুবি অচল অবস্থা থেকে উঠে দাঁড়ালো। ওর চোখে অদ্ভুত এক অস্থিরতা। সে সিদ্ধান্ত নিল যে সে নিজের কথা বলবে না। তা বলেও কাউকে আর ক্ষতি করতে চাইছে না। সে চাইলেও নিজেকে আর কেউ অন্যের জন্য ত্যাগ করতে পারবে না। নিজের জীবনটা আর কারো হাতে ছেড়ে দিবে না। আবিরের কণ্ঠে যেন উঠল, তুমি যা ভাবো তাই ঠিক। কিন্তু রুবি জানতো সেটা সহজ নয়। গ্রামের লোকেরা যতই বদলে যাক, ওর মনে কলঙ্কের ছাপ থাকবে। তবুও ওর মুখে এক অদ্ভুত সাহস এসেছে। রুবি চেয়েছিল সত্য, না যে কেবল বিচার, বরং নিজের জীবনের টুকরোটা ফিরে পেতে। আবির একদিন রুবির কানে বলল, তুমি যদি চাও আমি তোমাকে শহরে নিয়ে যাব, কোথাও কঠিন না শিক্ষা, কাজ তুমি নিচে উঠে দাঁড়াতে পারবে। রুবির দু চোখে আবিরের দিকে দেখলো। তার মুখে এক অপ্রকাশিত কষ্ট। তুমি কি ছেড়ে যাবে না? সে কেচে কেচে জিজ্ঞাসা করলো। আবির হালকা ঠোঁটে ধরে হাসি। আমি ছেড়ে যাব? কখনোই না। তুমি যেমনই থাকো তবু তোমার পাশে থাকবো। রুবির চোখে ধবল আলো ফুটে উঠল, কিন্তু সে চাইল না তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবার জন্য। সে চাইল কিছুটা সময়, নিজেকে সময় দিতে চায়। শেষ পটভূমিতে গ্রামের বিচার প্রক্রিয়া শুরু হলো।
কথা যেন ধীরে ধীরে সত্যের দিকে এগোতে লাগলো। আসিফ যে ভরসা গড়ে তুলে সবার মনে সাহস দেখিয়েছিল, সে কি সত্যি মাগফিরাত চাইবে, নাকি সবকিছু ঢেকে যাবে? গ্রামের মানুষের মুখ মাঝে মাঝে কটূক্তি ফিরে পেলেও কিছু মানুষ আরো মানবিক হলো, কারণ তারা বুঝতে পারলো যে একটি মানুষের জীবন নষ্ট করে দেওয়া কতখানি অমানবিক কাজ। আরমান, আবির, আয়ান তিনজনের মধ্যে একটা অদ্ভুত ঐক্য গড়ে উঠল। যারা রুবির পাশে দাঁড়ালো যেন তাদের চোখে সত্য আর মানবতার সিঁড়ি উঠে এসেছে। রুবি ধীরে ধীরে বুঝতে পারলো জীবনটা শেষ নয়, প্রতিটা আঘাতের পর উঠে দাঁড়ানোর একটা পথ আছে, প্রতিটা কষ্টের মধ্যে বেঁচে থাকার একটা কারণ। আবির ও আয়ান ও রুবির পাশে থেকেছে। তারা শুধু সহমর্মী নয়, তারাও কি জীবন ফিরিয়ে আনতে চায়। গ্রামের গুঞ্জন ধীরে ধীরে নীরবে মিলিয়ে গেল, কিন্তু রুবির মধ্যে থেকে যেই কোনো ক্ষত বেড়া তা মুছে যাবে কিনা কেউ জানে না। রুবি মায়ের রুমের থেকে বেরিয়ে নিজের ঘরে এলো। মনে হচ্ছিল বুকের ভেতরটা যেন কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। সারা রাত ওর চোখে ঘুম আসেনি। মায়ের প্রতিটা কান্নার প্রতিটা কথা রুবির কানে বারবার বাজছিল। কতটা অসহায়, কতটা ভাঙা মানুষ হয়ে গেছে মায়া, অথচ একসময় মায়া ছিল প্রাণবন্ত, হাসি খুশি সংসার সামলানো এক নারী। ভোর হতে না হতেই রুবি আবারও মায়ের রুমের সামনে গেল। দরজাটা ভেতর থেকে আটকানো। রুবি হালকা চাপ দিয়ে ডাকলো, মায়া, দরজা খোলতো, আমি তোর জন্য দুধ নিয়ে এসেছি। কোনো সাড়া নেই। রবির বুক ধক করে উঠল। আরো জোরে দরজায় ধাক্কা দিতে গিয়ে ভেতর থেকে হালকা শব্দ পেল। কয়েক মিনিট পর দরজাটা খুলে গেল। মায়ের চোখ ফুলে আছে, মনে হয় সারা রাত সে কেঁদেই কাটিয়েছে। রুবি মায়াকে জড়িয়ে ধরে বলল, তুই এইভাবে নিজেকে শেষ করে দিবি? প্লিজ মায়া, ভেতরের কষ্ট আমাকে বল, আমি তোর পাশে আছি। মায়া ভাঙা গলায় বলল, তুই বুঝবি না রুবি, সংসারে চাপে স্বামীর অবহেলায় আমি কেমন ভেঙে পড়ে গেছি। এখন বেঁচে থাকার কোনো মানেই দেখি না আমি। রুবির চোখে জল চলে এলো। সে মায়ের হাত শক্ত করে ধরে বলল, না, এসব ভাবিস না। তুই যদি ভেঙে পড়িস তবে আমি দাঁড়াবো কিভাবে? জীবন যতই নিষ্ঠুর হোক, লড়াই করতে হয়। তোর জন্যই আমি বাঁচতে চাই। রুবির কণ্ঠে দৃঢ়তা শুনে মায়ের ভেতরে সামান্য আশার আলো চলে উঠল। সে নিঃশ্বাস ফেলে বলল, কিন্তু যদি সবকিছু ফুরিয়ে যায়? রুবি মায়ের মাথায় হাত রেখে শান্ত স্বরে বলল, কখনো কিছুই পুরোপুরি ফোরায় না মায়া। যেখানে ভালোবাসা আছে সেখানেই নতুন শুরু সম্ভব। দুজন কিছুক্ষণ নীরবে বসে থাকলো। বাইরে তখন ভোরের আলো ফুটেছে। পাখির ডাক যেন তাদের কথার সাথে মিশে এক ধরনের শান্তির আবহ তৈরি করছিল। রুবি হঠাৎ বলল, শোন, আজ বিকেলে আমি তোকে নিয়ে বাইরে যাব। অনেকদিন তোকে খোলা আকাশের নিচে হাঁটতে দেখি নাই। আজ আমরা নদীর ধারে যাব। মায়া একটু অবাক হলো, তারপর আস্তে করে মাথা নাড়ালো। তার চোখে প্রথমবারের মতো হালকা হাসির রেখা ফুটলো। বিকেল বেলায় রুবি সত্যি মায়াকে নিয়ে নদীর ধারে গেল। ঢেউয়ের শব্দ, বাতাসের ছোঁয়া, সবকিছু যেন কিছুটা হলেও মায়ার ভিতরের বিষণ্ণতাকে দূরে সরিয়ে দিল। রুবি বলল, দেখ মায়া, প্রকৃতি কখনো থেমে থাকে না। নদীর স্রোতও যেমন সব বাধা ভেঙে এগিয়ে চলে, তেমনি আমরাও এগোবো। তুই আর একা না, আমি আছি। মায়ের চোখ ভিজে উঠল, কিন্তু এবার তার কান্নায় ছিল মুক্তির স্বাদ। সে রুবিকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলল, তুই না থাকলে আমি আজ সত্যি শেষ হয়ে যেতাম। রুবি মায়ের কানে ফিসফিস করে বলল, আমরা কেউ একা নই মায়া। জীবন যত নিষ্ঠুর হোক না কেন, ভালোবাসা থাকলে সবই সম্ভব। সন্ধ্যার আধারে দুজনেই নদীর ধারে বসে থাকলো। আকাশে তখন প্রথম তারা জ্বলছে। মনে হলো অন্ধকারের মাঝে আলো আছে, শুধু সেটাই খুঁজে নিতে হয়। মায়ের যখন ঘুম ভাঙলো তখন নিজেকে আবিষ্কার করলো গাড়িতে। প্রথমে কিছুই বুঝতে পারলো না ও। দুই হাতে চোখ কষলে হাই তুলে সোজা হয়ে বসে পিটপিট করে চারিদিকে তাকালো। ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, আমি কি স্বপ্ন দেখছি? সুন্দর সাজানো গোছানো বাসর ঘর থেকে ডিরেক্ট গাড়িতে কিভাবে আসলাম? আরমান এক মনে গাড়ি ড্রাইভ করতে করতে সামনের দিকে তাকিয়ে থেকেই বলল, জি ম্যাম, এই স্বপ্ন আপনার হাজবেন্ড আপনাকে দেখাচ্ছে। মায়া বোকা চোখে তাকালো আরমানের দিকে, কিন্তু ও তখনও কিছুই বুঝে উঠতে পারছে না। কোথায় যাচ্ছি আমরা? আজকে আমাদের বাসর রাত। কত স্বপ্ন ছিল আমার এই রাতে। আমি বাসর রাতে ঘুমিয়ে পড়বো, আমার জামাই এসে আদর করে ঘুম ভাঙাবে, একটা সুন্দর গিফট দেবে, তারপর সারা রাত জেগে গল্প করব। মায়া এবার রাগ নিয়ে বলল, আর আপনি কি করলেন?
আমার সব স্বপ্ন ভেঙে দিয়ে কিডন্যাপ করার মতো চুপি চুপি তুলে নিয়ে চলে আসলেন। আমি তো আমার পরিকল্পনা অনুযায়ী ঘুমিয়েও পড়েছিলাম। এখন কোথায় নিয়ে যাচ্ছেন সেটা যদি বলতেন তাহলে জীবনটা ধন্য হতো আমার। নাকি সারা রাত এইভাবে গাড়ি করে ঘুরে ঘুরে পার করার পরিকল্পনা করেছেন? মায়াবতী, এত কোনো কথা বলো তুমি? এইটুকু চুপচাপ থাকা যায় না? না, চুপ থাকা যায় না। চুপ থাকি বলেই তো আপনি সুযোগ পান। অনেক চুপ থেকেছি, আর না। কি ভেবেছেন আপনি আমাকে? হ্যাঁ, বেচারি অবলা পেয়ে যা মন চায় তাই করবেন আর আমি চুপচাপ মুখ বুজে সহ্য করব? আমার স্বপ্নের বাসরাত নষ্ট করেছেন আপনি। এত সহজে তো আমি চুপ থাকবো না। আরমান বিড়বিড় করে বলে উঠল। আল্লাহ, এর থেকে তো আমার আগের মায়াবতী ঠিক ছিল। এই বিড়বিড় করে কি বলছেন? যা বলার জোরে বলুন। আরমান কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি থামালো। ওরা ওদের গন্তব্যে পৌঁছে গিয়েছে। মায়া তখনও নিজের উত্তরের আশায় আরমানের দিকে তাকিয়ে। আরমান গাড়ি থেকে নেমে পড়তেই মায়াও তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়ল, কিন্তু তার পরপরই ভয়ে শিওরে উঠল ওর পুরো শরীর। নির্জন এলাকা, চারিদিক অন্ধকার, জায়গাটা কিছুটা জঙ্গলের মতো। গাছের ফাঁক দিয়ে অল্প একটু চাঁদের আলো এসে পড়েছে। ঝিঝি পোকা ডেকে চলেছে একটানা, মাঝে মাঝে পেঁচার ডাক সহ কুকুরের ডাক। পুরো ভুতুড়ে পরিবেশ। মায়া ভয়ে শুকনো ঢোক গিলল। ভীতু গলায় আরমানকে ডেকে উঠল। গম্ভীর সাহেব, কোথায় গেলেন আপনি? এটা কোথায় নিয়ে আসলেন আমায়? আপনি কি আমায় কোনো রাজ্যে রেখে যেতে চান? কিন্তু কেন? কি দোষ করেছি আমি? আর একটাও কথা বলবো না। দরকার পড়লে মুখে সেলোটেপ লাগিয়ে চুপ থাকবো। প্লিজ সামনে চলুন, সামনে আসুন। মায়ার এমন অবস্থা দেখে যে ও এবার কান্না করে ফেলবে। আরমান তাড়াতাড়ি ওর কাছে এসে ওকে দুই হাতে আগলে নিয়ে বলল, এই মায়াবতী, এখানেই আছি আমি, ভয় পেও না। মায়া তাড়াতাড়ি আরমানের বুকে মুখ লুকিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, এটা আপনি কোথায় নিয়ে আসলেন গম্ভীর সাহেব? প্লিজ এখান থেকে চলুন না, ভীষণ ভয় করছে আমার। এই তো এক্ষুনি নিয়ে যাচ্ছি এখান থেকে। কই মুখটা তুললে দেখি। মায়া ভয়ে ভয়ে মুখ তুলে তাকালো আরমানের দিকে। আরমান মায়ের কপালে একটা চুমু দিয়ে একটা চকচকে লাল ফিতে জাতীয় কাপড় দিয়ে মায়ের চোখ বেঁধে দিল। মায়া ভয় পেয়ে বলে উঠল, কি করছেন? আমাকে কি আপনি পাচার করে দেওয়ার প্ল্যান করছেন? আল্লাহ, শেষে কিনা এই ছিল আমার কপালে। বাসরাতে আমার জামাই আমায় কিডন্যাপ করে পাচার করে দিচ্ছে। এই দিন দেখার আগে। আরমান ধমকে উঠল, স্টপ ইট মায়াবতী, অনেক বকেছো পাগলের মতো। এবার নিজের মুখটা বন্ধ রাখো, না হলে সত্যি সত্যি এখানে রেখে চলে যাব তোমায় আমি। কথাটা বলে আরমান মায়াকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। মায়া আরমানের ধমকে চুপ করে গেল। ওর ভীষণ মজা লাগছে আরমানকে বিরক্ত করতে, তাই মুখে যা আসছে উল্টাপাল্টা বলে যাচ্ছে। আরমান মায়াকে কোলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। মায়া অনুভব করলো আশেপাশের পরিবেশটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। ভীষণ স্নিগ্ধ ও ঠান্ডা শীতল হাওয়া মায়ার শরীরে শিরশির এক অনুভূতি জাগিয়ে তুলেছে। মায়া অনুভব করলো আরমান ওকে কোলে নিয়ে হয়তো কোনো সিঁড়ি বেয়ে উঠছে। এরপর মায়াকে কোল থেকে নামিয়ে চোখের বাঁধন খুলে দিল। ধীরে চোখ মেলে তাকালো মায়া, আর তাকাতেই চারিদিকে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল। চোখে মুখে খেলে গেল খুশির ঝিলিক। এই মুহূর্তে ওরা নদীতে পানির মাঝে একটা বড় জাহাজের রূপটপে অবস্থান করছে। চারিদিকে নিস্তব্ধ, ঠান্ডা শীতল বাতাস বইছে। নদীর পানির কলতান, ঢেউয়ের শব্দ আর রাতের অন্ধকারের সঙ্গে মিশে থাকা চাঁদের স্নিগ্ধ আলো, তারা ভরা আকাশ নদীর জলে প্রতিফলিত হয়ে এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করেছে। দূরে কোথাও নিশাচর পাখির ডাক প্রতিধ্বনির মতোই শোনা যাচ্ছে। চোখ ধাঁধানো সৌন্দর্যে সাজানো হয়েছে জাহাজটিকে। তাজা ফুলের গন্ধে ভরে উঠেছে চারিদিক। বিভিন্ন রকমের ফেরি লাইট, তাজা ফুল ও রং বেরঙের কাপড় দিয়ে ডেকোরেট করা পুরো জাহাজটি। আর মায়া যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার কিছুটা সামনে ফুলের পাপড়ি দিয়ে লাভ শেপ করা, আর তার মাঝে লেখা, থ্যাঙ্কস মায়াবতী, এই গম্ভীর সাহেবের জীবনে আসার জন্য। আরমান মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, তুমি আমার হৃদয়ে সেই স্পন্দন যা ছাড়া আমি অসম্পূর্ণ। থ্যাঙ্কস মায়াবতী, এই গম্ভীর সাহেবের জীবনে আসার জন্য। মায়া সামনে ঘুরে আরমানকে শক্ত করে জড়িয়ে ধরল। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার মতো একটা সাধারণ মেয়েকে আপনার জীবনে জায়গা দেওয়ার জন্য। ভালোবাসি গম্ভীর সাহেব, ভীষণ ভালোবাসি। আরমানও শক্ত করে জড়িয়ে ধরল মায়াকে নিজের বুকের মাঝে, বলল, কখনো নিজেকে সাধারণ ভাববে না। এই আরমান শাহরিয়ার রাজ্যের রানী তুমি।
রানীরা কখনো সাধারণ হয় না, বুঝতে পারছো? মায়া আরমানের বুকে থেকে মাথা তুলে দুই দিকে মাথা নাড়িয়ে বলল। আমি মোটেও কোনো রাজ্যের রানী হতে চাই না। আরমান ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কেন? আমি যদি রানী হই তাহলে আপনি হবেন রাজা। আর জানেন তো আগেরকার যুগে রাজাদের অনেকগুলো বউ থাকতো। আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না বাবা, তাই আমি রানীও হতে চাই না আর আপনাকেও রাজা হতে দেব না। মায়ের কথা শুনে আরমান হেসে ফেলল। পাগলি একটা, তুমি তো আমার একমাত্র বউ, এই জায়গাটা কেউ কোনোদিনও নিতে পারবে না। এই হৃদয়ে সেই প্রথম থেকে পিচ্ছে মায়াবতীর বসবাস ছিল, আছে এবং সারা জীবন থাকবে। এরপর আরমান মায়াকে ছেড়ে দিয়ে বলল, সারপ্রাইজ কেমন লাগলো বললে না তো? মায়া জাহাজের মাঝখানে গিয়ে দুই হাত দুই দিকে ছড়িয়ে ঘুরতে শুরু করলো, মুখে হাসি নিয়ে বলল, অনেক 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 সুন্দর। আজকের রাতের মুহূর্তগুলো নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার, কিন্তু আপনি আমার সাজানো স্বপ্নের থেকে অনেক সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন। চাওয়ার থেকেও বেশি কিছু দিয়েছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ গম্ভীর সাহেব, এত সুন্দর একটা পরিবেশে নিয়ে আসার জন্য। এই নদী, চাঁদ, তারা, পানির ঢেউ, শীতল হাওয়া এবং এই অন্ধকার রাতকে সাক্ষী রেখে বলছি ভালোবাসি গম্ভীর সাহেব, ভীষণ ভালোবাসি। আর সারা জীবন আপনাতেই আবদ্ধ হয়ে কাটাতে চাই। শেষের কথাগুলো চিল্লিয়ে বলে উঠল মায়া। আরমান মায়ার পাগলামো দেখে হেসে উঠল। ধীরে জাহাজ চলছে নদীর মাঝে, চারিদিকে শুধু পানি আর পানি। মায়া খুশিতে একবার এদিকে ছুটে যাচ্ছে তো একবার ওদিকে ছুটে যাচ্ছে। চারিদিকে ফেরি রং বেরঙের লাইটের মৃদু আলোয় মায়াকে আরো মায়াবী লাগছে। মায়া নিজেও সেজে আছে ফুলের গহনায়। পরনে ল্যাভেন্ডার কালার কাঞ্জিবরম সফট সিল্কের শাড়ি, মায়ের হলদেটে ফর্সা কোমর দৃশ্যমান, আর তার সাথে আরমানের পরনে সেই কোমর বন্ধনী অসম্ভব সুন্দরভাবে মানিয়ে গেছে। এই মুহূর্তে ওরা দুজন ছাড়া এই খোলা ছাদে কেউ উপস্থিত নেই। মায়ার জাহাজের রেলিং ধরে হালকা ঝুঁকে দাঁড়িয়ে আছে। আরমান মায়ের কাছে গিয়ে মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরলো, শাড়ি ভেদ করে হাত রাখলো পেটে, মুখ ডুবালো মায়ের গলায়। মায়া কিছুটা কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। আরমান মায়ের কাঁধে গলায় নাক ঘষতে ঘষতে ফিসফিস করে বলল, এইভাবে সারা রাত পার করবো ধান্দায় এসে বুঝি? আজকের রাতটা কিন্তু জীবনে একবারই আসে। আজকের এই রাতে কি আমি আমার মায়াবতীকে কাছে পাবো না? মায়া ধীর গলায় বলল, আপনার মায়াবতী তো আপনার কাছেই আছে। আরমান মায়াকে আরো কিছুটা নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। হাতের আঙ্গুলগুলো মায়ের পেটে স্লাইড করতে করতে নেশাক্ত গলায় বলল, আজকের এই রাতে এতটুকুতে আমার পোষাবে না মায়াবতী, আরো কাছে চাই, আরো কাছে। আজকে সেই অধিকার পাবো? আরমানের সংস্পর্শে কেঁপে উঠছে মায়া ধীর গলায় বলল, সেই প্রথমবার যখন কবুল বলেছিলাম ঠিক তখনই আমি আমার এই আমিটাকে আপনার নামে লিখে দিয়েছি। আমিও আজকের এই রাতে আপনার ভালোবাসায় সিক্ত হতে চাই গম্ভীর সাহেব। অধিকার তো অনেক আগেই দিয়ে দিয়েছি, কাছে টেনে নিন আমায় গম্ভীর সাহেব, আরো কাছে। মায়ের কথা শেষ হওয়ার সাথে সাথে আরমান মায়াকে এক ঝটকায় নিজের কোলে তুলে নিল। মায়া আজ আর লজ্জায় মুখ লুকালো না আরমানের বুকে, বরং চোখে একরাশ ভালোবাসা নিয়ে তাকিয়ে রইল আরমানের চোখের দিকে। আরমানও তাকিয়ে আছে মায়ার চোখের দিকে। আরমান ধীর পায়ে এগিয়ে গেল আগে থেকেই করে রাখা নরম বিছানার দিকে। বিছানায় ফুলের পাপড়ি ছড়ানো, সেই বিছানায় বসিয়ে দিল মায়াকে। এরপর পকেট থেকে বের করলো চোখ ধাঁধানো একজোড়া ডায়মন্ডের নুপুর, মাঝখানে লাভ শেপে নীল রঙের ডায়মন্ড বসানো। মায়ার শাড়িটা পা থেকে একটু তুলে নিজে হাতে সেই নুপুর মায়ের দুই পায়ে জোর পরিয়ে দিল আরমান। এরপর ঝুঁকে মায়ের পায়ে ঠোঁটের স্পর্শ দিতে চাইল, কিন্তু তার আগে মায়া আরমানের দুই বাহু ধরে থামিয়ে দিল। প্লিজ এটা করবেন না, পায়ে হাত দিয়েছেন, বাধা দিইনি, কিন্তু এটা না প্লিজ। আরমান মায়ের পায়ের কাছ থেকে সরে গিয়ে মায়ের কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো। মায়া সেই স্পর্শ চোখ বন্ধ করে অনুভব করলো, আর এর পরপরই মায়ার দুই নরম ঠোঁট নিজের দুই পুরুষালী ঠোঁট দিয়ে আবদ্ধ করলো। গভীরভাবে চুষতে থাকলো আরমান, যেন কোনো এক অমৃত সুধা শুষে নিচ্ছে মায়ের ঠোঁট থেকে। নিজের কাজে মত্ত থেকে ধীরে মায়াকে বিছানায় শুইয়ে দিল। নিজের শরীরেরও অধিকাংশ মায়ের শরীরের উপর চাপিয়ে দিল, কিন্তু খেয়াল রাখলো যেন নিজের শরীরের অতিরিক্ত চাপ বা ভর মায়ের উপর না পড়ে।
বিছানার একপাশে পড়ে থাকা একটা রিমোটে সুইচে চাপ দিল আরমান, আর সাথে সাথে চারিদিকে রঙিন কাপড়ের পর্দা পড়ে গেল। আকাশটাও দেখা যাচ্ছে না, আর ধীরে ধীরে একটা ঢাকনা কোথা থেকে এসে যেন ছাদের মতো ঢেকে দিল। হাওয়ার তালে পর্দা এবং পর্দার গায়ে লেগে থাকা ফেরি লাইটগুলো উঠছে। আশেপাশে সাজানো সুগন্ধিযুক্ত মোমবাতিগুলো আগুনের তাপে একটু একটু করে গলছে এবং তা থেকে সুগন্ধি ছড়াচ্ছে। নদীর ঢেউয়ে চলমান জাহাজ মাঝে মাঝে দুলে উঠছে। আরমান মায়ার ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবালো, ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল গলা। ওর হাত নেমে গেল মায়ার পেটে, কোমরে থাকা কোমর বন্ধনীতে নির্দিষ্ট জায়গায় নিজের আঙ্গুলের ছাপ দিতে ওটা খুলে গেল। আরমান মায়ার কোমর থেকে বন্ধনীটা খুলে রেখে দিল একপাশে, এরপর নিজের ডান হাত দিয়ে মায়ার পুরো পেটে স্লাইড করতে থাকলো। মায়ার গলায় দেওয়া আরমানের ছোট ছোট চুমু ক্রমশ ছোট ছোট কামড়ে পরিণত হলো। আরমানের দেওয়া কোনো একটা বাইট হয়তো খুব জোরেই পড়লো মায়ার গলায়, আর সেই কারণে উফ শব্দ করে উঠল মায়া। সাথে সাথে আরমান মায়ার পেটে স্লাইড করা হাতটা দিয়ে খামচে ধরলো, কোমর কেঁপে উঠল। মায়ার গলা থেকে বেরোনো আওয়াজ সাথে ওর কেঁপে কেঁপে ওঠা আরমানকে বেপরোয়া করে তুলল। ততক্ষণে আরমানের বেপরোয়া ঠোঁট সহ দাঁত গলা থেকে বেশ কিছুটা নেমে গেছে। কোমরে থাকা হাতটা চলে গেল শাড়ির পিন খোলার উদ্দেশ্যে। সাথে সাথে মায়া নিজের হাত দিয়ে আরমানের হাত আটকে দিল। ফিস ফিস করে বলে উঠল মায়া, প্লিজ লাইটগুলো আগে অফ করুন। আরমান মুখ তুলে তাকালো মায়ার মুখের দিকে। মায়ার চোখ বন্ধ, গালগুলো ইতিমধ্যে লালচে আভা ধারণ করেছে, যার জন্য সৌন্দর্য আরো বেড়ে গেছে মনে হচ্ছে আরমানের চোখে। আরমান হাত বাড়িয়ে সুইচ টিপে উজ্জ্বল লাইটগুলো অফ করে দিল, আর তারপরে ধীরে ধীরে মায়ার এবং নিজের শরীরে থাকা বস্ত্রগুলো সরিয়ে নিল। পানির মাঝে ভেসে অন্ধকার রাত ও চাঁদকে সাক্ষী রেখে দুটো বিব্রস্ত শরীর মিলেমিশে একাকার হলো। মত্ত হলো সে আদিম খেলায় যা যুগ যুগ ধরে চলে আসছে। আজ সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে এক প্রেমিক যুগলের ভালোবাসা পূর্ণতা পেল 8 বছর পর। রুবি, রুবি, কোথায় তুমি? রুবি? নিজেদের বেডরুম থেকে রুবিকে চিল্লিয়ে ডাকতে ডাকতে বের হলো আবির, কিন্তু এত ডাকার পরেও রুবি সাড়া পেল না। বেডরুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসলো নিচে ড্রয়িং রুমে। রান্নাঘরে থাকা মিনতিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো আবির, এই মিনতি, রুবিকে দেখেছিস? হঠাৎ করে কোথায় উদয় হয়ে গেল ওই মেয়ে? মিনতি রান্নাঘরে নিজের কাজ করতে করতে বলল, অনেকক্ষণ আগে ওই বাড়ির দিকে যেতে দেখেছি ভাইয়া। আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের বানানো 3 রুমের ডুপ্লেক্স বাড়িটা থেকে বেরিয়ে শাহরিয়ার ম্যানশনের দিকে পা বাড়ালো। একেবারে শাহরিয়ার ম্যানশনের পাশেই নিজের এই দোতলা বাড়িটা গড়ে তুলেছে আবির। উপরতলায় 2টো রুম আর নিচতলায় একটা গেস্ট, একটা ছোট্ট কিচেন ও ড্রয়িং রুম। ও চেয়েছিল একটা ফ্ল্যাট কিনে সেটাতে উঠতে, কিন্তু আরমান তা করতে দেয়নি ওকে। শাহরিয়ার ম্যানশনের জায়গার অভাব নেই, তাই ওর যদি আলাদা বাড়িতে থাকার ইচ্ছা হয় তাহলে ও যেন এখানে নিজের বাড়ি করে। তাই আবির শাহরিয়ার ম্যানশনের পাশেই নিজের এই বাড়িটা গড়ে তুলেছে। তবে এই জায়গাটার দামও দিয়ে দিয়েছে আবির, ফ্রিতে কিছুতেই নিতে চায়নি। আবির শাহরিয়ার ম্যানশনের কলিং বেলে চাপ দিতে একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। ভেতরে প্রবেশ করলো আবির। ড্রয়িং রুমের সোফায় বসে মায়া তার 2 বছরের মেয়েকে খাওয়াচ্ছিল। আবিরকে দেখে বলল, আবির ভাইয়া রেডি তোমরা? আবির বলল, আমি তো রেডি, কিন্তু রবি কোথায় গেল রে? অনেকক্ষণ থেকে দেখছি না। এই বাড়ি এসেছে ও? কই, আমি তো দেখিনি ওকে। মিনতি তো বলল অনেকক্ষণ আগে নাকি এই বাড়ি আসতে দেখেছে। মায়ার 2 বছরের মেয়ে আদ্রিতা আধো আধো গলায় কেটে কেটে বলল, রুবিকে ভাইয়া ছাদে নিয়ে গেছে অনেকক্ষণ আগে। মায়া আদ্রিতার ভুল শুধরে দিয়ে বলল, ওটা অনেকক্ষণ নয় মাম্মা, অনেকক্ষণ হবে। কিন্তু ওরাই ভর দুপুরে মানে ছাদে কি করছে? চলো তো ভাইয়া দেখি, আদ্রিয়ানকেও তো রেডি করাতে হবে। বলেই মায়া আদ্রিতাকে খাওয়ানো শেষ করে বেসিনের কাছে গেল হাত ধুতে। এদিকে আদ্রিতা আবিরের দিকে হাত বাড়িয়ে কেটে কেটে বলল, মামু পিঠে নাও। আবির জিজ্ঞাসা করলো, নিতে হবে? আদ্রিতা উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। আবির আদ্রিতার সামনে ফ্লোরে বসলো, পিছনে ঘুরে। আদ্রিতা সোফায় উঠে দাঁড়িয়ে আবিরের গলা পিছন থেকে জড়িয়ে ধরে পিঠে উঠে গেল। আবির পিছনে 2 হাত দিয়ে আদ্রিতাকে ভালো করে ধরে উঠে দাঁড়ালো। এদিকে মায়া সিঁড়ি বেয়ে উঠে গেল ছাদে যাওয়ার উদ্দেশ্যে। পিছু পিছু আবিরও গেল আদ্রিতাকে নিয়ে। মায়া ছাদে গিয়ে ছাদের মাঝখানে দৃশ্য দেখে আটকে উঠল। প্রচন্ড কড়া রোদ ছাদে, আর এই কড়া রোদের মধ্যে শক্ত মুখে দাঁড়িয়ে আছে
ওর 6.5 বছরের ছেলে আদ্রিয়ান, আর তার ঠিক সামনে একটা 2.5 বছরের বাচ্চা মেয়ে কানে হাত দিয়ে খালি পায়ে দাঁড়িয়ে আছে। রোদের তাপে পুরো ফর্সা শরীরটা রক্তবর্ণ ধারণ করেছে, চোখ দুটো ঢুলু ঢুলু করছে, গালে শুকিয়ে যাওয়া পানির দাগ। মায়া চিৎকার করে উঠল, আদ্রিয়ান, আবার তুমি শুরু করেছো? বলে ছুটে গিয়ে বাচ্চা মেয়েটাকে কোলে তুলে নিল। বাচ্চা মেয়েটা নিভু নিভু চোখে মায়াকে দেখে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে কোনো রকমে বলে উঠল। আদ্রিয়ান কোনো জবাব না দিয়ে গটগট পায়ে ছাদ থেকে নেমে গেল। এদিকে মায়ার কোলে থাকা বাচ্চা মেয়েটি ততক্ষণে জ্ঞান হারিয়েছে। মায়া প্রচন্ড ভয় পেয়ে গেল, তাড়াহুড়া করে নেমে এলো ছাদ থেকে। মাঝপথে দেখা হলো আবিরের সাথে। আবির চমকে উঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওর? এমন অবস্থা কিভাবে হলো? মায়া তাড়াহুড়ো করে বলল, ভাইয়া ডক্টরকে কল দাও, রুবি জ্ঞান হারিয়েছে। মায়া তাড়াতাড়ি ওর কোলে থাকা বাচ্চাটাকে নিয়ে গিয়ে রুমে শুইয়ে দিল। এরপর একটা তোয়ালে ওয়াশরুম থেকে ভিজিয়ে এনে পরনের জামাটা খুলে দিয়ে পুরো শরীর হালকা হাতে মুছে দিতে শুরু করলো। আবির আদ্রিতাকে তাড়াতাড়ি বিছানায় বসিয়ে দিয়ে ছুটে এলো ওই বাচ্চা মেয়েটির কাছে। বিচলিত হয়ে ডাকতে শুরু করলো, রুবি, রুবি, কি হচ্ছে? আম্মু, চোখ খুলো প্লিজ। এই রুবি। আবিরাতুন্নেসা রুবি আবিরের 2.5 বছরের মেয়ে। বাড়ির সবাইও খবর পেয়ে ছুটে এসেছে এই রুমে। মেয়েটার শরীর পুরো লাল হয়ে গেছে, পায়ের তলাগুলো হালকা ফোসকা পড়ে গেছে। সাবিনা বেগম রুবির কাছে বসে ডেকে উঠল, নানুমণি, চোখ খুলো নানুমণি। আঞ্জুমা বেগম বলে উঠলেন, মায়া, ওর চোখে মুখে একটু পানের ছিটা দাও, এইভাবে জ্ঞান ফিরবে না। ওনার কথা মতো মায়া শরীর মুছানো থামিয়ে দিয়ে চোখে মুখে পানির ছিটা দিল। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলল রুবি। নিজের পাপাকে পাশে দেখে কেঁদে উঠল। পাপা কাঁদতে কাঁদতে নিজেই উঠার চেষ্টা করছে। মেয়েটা আবির তাড়াতাড়ি ওকে কোলে তুলে নিল। চোখে মুখে চুমু খেয়ে বলল, এই তো আম্মু, কোথায় কষ্ট হচ্ছে বলো বাবাকে। রুবি নিজের পা দেখিয়ে বলল। এতক্ষণে নজর গেল সবার রুবির পায়ের দিকে। বেশ কিছু জায়গায় লাল টকটকে হয়ে ফোসকা পড়ে গেছে। রুবির শরীর থেকে এখনো মনে হচ্ছে আগুনের তাপ বের হচ্ছে। মায়া ছুটে গিয়ে একটা মলম নিয়ে এসে যত্ন সহকারে লাগিয়ে দিল। তখনও কেঁদে চলেছে বাচ্চা মেয়েটি। তখনই ওই রুমে প্রবেশ করলো আরমান। স্বভাব সুলভ গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সবাই একসাথে রুমে? মায়া ঝাঁঝালো গলায় বলল, কি আবার হবে, আছে না তোমার গুণধর ছেলে। এই কড়া রোদের মধ্যে রুবিকে ছাদে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। দেখো একবার তাকিয়ে, পুরো শরীর লাল হয়ে গেছে মেয়েটার, পায়ে ফোসকা পড়ে গেছে। আরমান এগিয়ে গেল আবিরের কোলে থাকা রুবির দিকে। রুবি আরমানকে দেখে হাত বাড়িয়ে দিল। আরমান কোলে নিল রুবিকে। রুবি ঠোঁট ফুলিয়ে নালিশ জানালো। আরমান রুবির 2 পায়ে চুমু খেয়ে বলল, ভালো হয়ে যাবে আম্মু, তোমার ভাইকে আমি খুব বকা দিব। আরমানকে এর রুবিকে কোলে নিতে দেখে আদ্রিতা মুখ ফুলিয়ে বসে আছে। আঞ্জুমা বেগম বললেন, কি হয়েছে? আমাদের আদ্রিতা বুড়ি মুখ ফুলিয়ে বসে আছে কেন? সবাই শুধু রুবিকেই তোলে নেয়, আমাদের নেয় না। কথাটা বলে আবারও গাল ফুলালো। আঞ্জুমা বেগম আদ্রিতাকে কোলে তুলে বললেন, আর তাই আমাদের আদ্রিতার বুড়ি রাগ করেছে বুঝি? খুব আগ করেছে। পাপা তো অফিস থেকে এসে আমাদের আগে তোলে নেয়, আজ রুবিকে কেন নিয়েছে? সবাই আদ্রিতার কথা শুনে হেসে উঠল। মায়া আরমানকে উদ্দেশ্য করে বলল, দেখেছেন আপনার মেয়েটাও এখন থেকে কেমন হিংসুটে হতে শুরু করেছে। দোষ করলে ছেলেও আমার, মেয়েও আমার, তোমার কেউ না, তাই না? মায়া কোনো কথার উত্তর না দিয়ে মুখ বেঁকিয়ে চলে গেল। সবাই মুখ চেপে হাসলো ওদের কাণ্ড দেখে। রুবি আরমানের ঘাড়ে মাথা রেখে প্রশ্ন করলো, এই তো আম্মু, একটু পরে বেরিয়ে পড়বো। আরমান এরপর সাবিনা বেগমকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, মম, সবাই রেডি? কখন বেরোবে? সবাই তো রেডি হয়ে গেছে, শুধু তোর অপেক্ষাতেই ছিলাম। কিন্তু আম্মু, তোমার মাম্মু তো এখনো আসেনি। তোমার শরীরটা হচ্ছে একটু খারাপ, এখনই বাড়ি যাওয়ার দরকার নেই। তুমি তোমার মামি মনের কাছে রেডি হয়ে নাও। মাইশা ও আয়ানের 3 বছরের ছেলে মিশান বলে উঠল, পিমনি তো অনেকক্ষণ আগে চলে এসেছে। আদি ভাইয়ের রুমে আদি ভাইকে ওষুধ লাগিয়ে দিচ্ছে। মাইশা ওর ছেলেকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর আদি ভাইয়ার? আদি ভাইয়ের পায়ে তো ফোসকা পড়ে গেছে, ভাইয়ের পায়েও লাল লাল কি যেন হয়ে গেছে। এটা শুনে সবাই ছুটে গেল আদ্রিয়ানের রুমে। দেখলো সামিরা আদির গায়ে মলম লাগাচ্ছে।
রুবির সাথে সাথে আদি নিজেও এতক্ষণ ছিল রোদের মধ্যে। ওর পায়েও জুতো ছিল না, তাই ওর পায়েও ফোসকা পড়ে গেছে, সাথে শরীর এড়ে লাল লাল র্যাশ দেখা দিয়েছে ওর। আদ্রিয়ানের স্কিনও খুব সেন্সিটিভ, তাই এই অবস্থা। সাথে গায়ে প্রচন্ড জ্বর উঠে গেছে ছেলেটার। আবির সামিরাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, তুমি কখন আসলে সামিরা? সামিরা আদির গায়ে মলম লাগাতে লাগাতেই বলল, একটু আগেই এসেছি। তারপর সার্ভেন্টের মুখে শুনলাম পুরো ঘটনা। জানতাম সবাই আমার মেয়েটাকে নিয়ে ব্যস্ত থাকবে, ছেলেটার দিকে কেউ নজর দিবে না। মায়া নিজের ছেলের মাথার কাছে বসে আছে কাঁদো কাঁদো মুখ করে। আদ্রিয়ানের অবস্থা তো রুবির থেকেও খারাপ হয়ে গেছে। আদ্রিয়ান হয়েছে একেবারে আরমানের মতো গম্ভীর রকচটা স্বভাবের। কষ্ট পেলে মুখে কখনো বলে না, কথা কম বলে আর অল্পতেই রেগে যায়। আজকে ওর রেগে যাওয়ার কারণ মাইশার ছেলে মিশানের সাথে রুবি বিয়ে খেলছিল। মিশান রুবির গালে চুমু খেয়েছিল আর বউ ডেকেছিল। আর এইগুলো দেখে 6.5 বছরের আদ্রিয়ান রেগে পুরোই ফায়ার। রুবিকে তো শাস্তি দিয়েছে, সাথে নিজেকেও কষ্ট দিয়েছে। রুবি হচ্ছে আবির ও সামিরার একমাত্র মেয়ে, বয়স 2.5 বছর। পুরো নাম আবিরাতুন্নেসা রুবি। মায়া ও আরমানের এক ছেলে এক মেয়ে। ছেলে আদ্রিয়ান শাহরিয়ার, বয়স 6.5 বছর। সবাই আদি বলে ডাকে। মেয়ে আদ্রিতা শাহরিয়ার উর্মি, বয়স 2 বছর। মাইশা ও আয়ানের এক মেয়ে এক ছেলে। মেয়ে আনায়া শাহরিয়ার, বয়স 6 বছর। ছেলে মিশান শাহরিয়ার, বয়স 3 বছর। সামিরা হয়ে উঠেছে একজন নামকরা গাইনোকোলজিস্ট। মায়া ওদের কোম্পানির হেড ডিজাইনার। আর মাইশা প্রথমে ওদের অফিসে জয়েন করলেও কয়েক বছর হলো ছেড়ে দিয়েছে। ও এখন সংসার আর বাড়ির বাচ্চাগুলোকে সামলাতে ব্যস্ত। আজকে এই মুহূর্তে ওদের গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আদি এবং রুবির এই অবস্থার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো কাল ভোরের দিকে রওনা দেবে ওরা। ঠিক সকালবেলাতেই পৌঁছাতে হবে ওদের, যেহেতু কাল একটা বিশেষ দিন। রাতের বেলা নিচে সবাই ডিনার করতে ব্যস্ত। এই ফাঁকে আদ্রিয়ান খুঁড়িয়ে খুঁড়িয়ে ধীর পায়ে প্রবেশ করলো ওর পিপির রুমে। বেডে একটা বড় পুতুল জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে রুবি। আদ্রিয়ান এগিয়ে গিয়ে খুব সাবধানে পুতুলটা ছাড়িয়ে নিল রুবির কাছ থেকে। তারপর সেটা প্রচন্ড রাগ নিয়ে ছুঁড়ে ফেললো। রুবির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বলেছি না তোর সব ভালোবাসা শুধু আমার প্রতি হবে, কোনো পুতুলকেও আমার থেকে বেশি ভালোবাসতে পারবি না তুই। রুবি আদির গলা শুনে বিরক্ত হয়ে পাশ ফিরে শুলো। আদি মুচকি হেসে রুবির পায়ের কাছে বসে পায়ে চুমু খেলো। সরি নিশি পাখি, আরেকটা কষ্ট দিয়ে ফেলেছি তোকে, খুব খুব সরি। কেন তুই বউ বউ খেলছিলি মিশানের সাথে? কতবার বারণ করেছি তোকে ওর সাথে না খেলতে, তারপরও তুই আমার কথা শুনিসনি। তাই তো আজ শাস্তি দিতে গিয়ে এতটা কষ্ট দিয়ে ফেললাম। আবারও চুমু খেলো রুবির পায়ে। খুব খুব খুবই সরি নিশা পাখি, আর কখনো এতটা কষ্ট দেব না, প্রমিস করছি। অনেকটা ভোরে রওনা দেওয়ায় মায়েরা সবাই পৌঁছে গেছে ওদের গ্রামের বাড়িতে। আজ একটা বিশেষ দিন, সমস্ত আয়োজনও করা হয়েছে বিশেষভাবে। আর মানে যেখানে যত আত্মীয় স্বজন আছে আজ সবাই হাজির হয়েছে গ্রামের বাড়িতে। সামিরা উদাস মনে দাঁড়িয়েছে পুকুর পাড়ে। ওদের এই জমিদার বাড়ির পাশেই রয়েছে পুকুরটা। পুকুরের পানির দিকে শূন্য দৃষ্টিতে তাকে কি যেন ভাবছে সামিরা। ঠিক তখনই মেয়ের গলার আওয়াজ পেয়ে ঘুরে তাকালো। মাম্মা, তুমি এখানে? জানো আমি তোমায় কখন থেকে খুঁজছি। বলতে বলতে গুটি গুটি পায়ে এগিয়ে এলো আবিরাতুন্নেসা রুবি। সামিরা নিজের মেয়েকে কোলে তুলে নিল। তাড়াতাড়ি করে বলল, কেন, কি হয়েছে আম্মু? খুঁজছো কেন? আর তোমার না পায়ে ব্যথা? এই পা নিয়ে আবার হাঁটা শুরু করেছো? আবিরা ঠোঁট ফুলিয়ে বলল, হাঁটা শুরু করব না তো কি করব বলো? তোমাকে তো কখন থেকে খুঁজছি, তুমি তো আসছোই না। সবাইকে বললাম তোমাকে ডেকে দিতে, কিন্তু তোমাকে কেউ খুঁজেই পেল না, তাই আমি নিজেই খুঁজেতে বের হলাম। সামিরা মেয়েকে আদর করে বলল, হলে আমার আম্মুটা, খুব সরি আম্মা। এখন বলো তো কেন খুঁজছিল আমাকে? কিছু লাগবে তোমার? পাপাকে লাগবে। সেই যে পাপা বেরিয়ে গেল, আমাকে বসিয়ে দিয়ে এখনো আসলো না। কোথায় গেছে পাপা? মামুরা তো সবাই ওখানে আছে, পাপা নেই কেন? সামিরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার পাপা একটা কাজে গেছে আম্মু,
একটু পরেই চলে আসবে। আবিরা জেদ দেখিয়ে বলল, নানুমণিও সেই কখন থেকে ওই একই কথা বলছে, একটু পরেই চলে আসবে, কিন্তু পাপা তো আসছেই না। তুমি নিয়ে চলো আমাকে পাপার কাছে, আমি যাব। আমিরা নিজের মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই বুঝলো না আবিরা। বাবা পাগল মেয়ের এখন জেদ উঠেছে, বাবার কাছে যাবে, তাই শেষমেশ উপায় না একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেয়েকে নিয়ে হাঁটা দিল। বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গন্তব্যে পৌঁছে গেল ওরা। সামনের দৃশ্য দেখে ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সামিরার মেয়েকে নামিয়ে দিল কোল থেকে। আবিরা গুটি গুটি পায়ে এগিয়ে গেল, হাঁটু মুড়ে মাথা নিচু করে বসে থাকা নিজের পাপার দিকে। নিজের পাপার কোলে উঠে পড়লো, গলা জড়িয়ে ধরে। হঠাৎ নিজের মেয়েকে এখানে দেখে চমকে উঠল। আবিরা নিজের পাপাকে বলল, পাপা, তুমি এখানে কি করছো? জানো আমি কখন থেকে খুঁজছি তোমায়। এর পরপরই আবিরার চোখ পড়ল ওর পাপার চোখে পানি। ও বলল, পাপা, তুমি কাঁদছো কেন? মাম্মা যেমন আমাকে পিটুনি দেয়, তেমন তোমাকে কি কেউ পিটুনি দিয়েছে? তোমার কোথায় কষ্ট হচ্ছে পাপা? আবির তাড়াতাড়ি ওর চোখের পানি মুছে ফেললো, বলল, না মাম্মা, কেউ পিটুনে দেয়নি আমায়, চোখে কে যেন পড়ছে, তাই পানি চলে এসছে। তুমি এখানে কিভাবে এলে মাম্মা? আবিরা আঙ্গুল বাড়িয়ে দেখালো, ওই তো মাম্মার সাথে এসেছি। আবির পেছনে ফিরে মেয়ের দেখানো আঙ্গুল অনুসরণ করে তাকিয়ে দেখলো কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সামিরা অসহায় চোখে। আবিরের চোখেও ফুটে উঠল অসহায়ত্ব। নিজের মেয়ের কথায় চমকে উঠল আবির। পাপা, ওখানে আমার নাম লেখা কেন? ওটা তো কবর। আমি জানি মানুষ মারা গেলে ওখানে চলে যায়, আমিও কি ওখানে চলে যাব? আবির তাড়াতাড়ি মুখ চেপে ধরল। আবিরা চোখ ছলছল করছে ওর। না মাম্মা, এমন বলতে নেই। ওটা তোমার নাম নয়, ওটা তোমার একটা আন্টির নাম। ওই আন্টিটা মারা গেছে, ওনার কবর ওটা। তোমার নাম তো আবিরা, তো নেশার রুবি। আর দেখছো না ওখানে শুধু রুবি লেখা আছে। আবিরা বুঝদার মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, ও বুঝেছি। আর তুমি ওই আন্টিটার জন্যই কি তাহলে কান্না করছিলে? আমি টিভিতে দেখেছি কেউ মারা গেলে সবাই কান্না করে। ওই আন্টিটা তোমার কে হয় পাপা? আবিরের প্রশ্নের কি উত্তর দেবে ভেবে পেল না। ঠিক তখনই রুবির কবরের পাশে থাকা আরেকটি কবরের উপর পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল কেউ একজন। বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। আবিরা সেই দৃশ্য দেখে ছলছল চোখে জিজ্ঞাসা করল, পাপা, নানুমণি এভাবে কাঁদছে কেন? ওটা কার কবর? একটা দীর্ঘশ্বাস ছাড়লো আবির। মায়া ও সাবিনা বেগম ছুটে এসে আগলে নিলেন আরমানের ফুপি আসিফের মাকে। রুবির কবরের ঠিক পাশেই আসিফের কবর। আবিরের মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর অতীতের কথা। আরমানদের বিয়ের কিছুদিন পরে শেষ পর্যন্ত কিছু করতে না পেরে ডাইরেক্ট কিডন্যাপ করে আসিফ। মায়াকে বন্দি করে রাখে একটা পরিত্যক্ত গোডাউনে। খুঁজে খুঁজে পৌঁছে যায় আরমান সেখানে। আসিফ সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছিল। আরমান প্রথমে সেখানে একাই গিয়েছিল, কিন্তু সেখানে আসিফ তো আর একা ছিল না, ওর সাথে ছিল ভাড়া করা কিছু গুন্ডা। মায়া ছিল আসিফের কাছে বন্দি, তাই মায়াকে হাতিয়ার বানিয়ে আরমানকেও খুব সহজে বন্দি করেও। আরমানের সামনে মায়াকে কষ্ট দেয় আর আরমান ছটফট করতে থাকে। অতীত। আবিরা যখন সেখানে পৌঁছায় তখন দেখে আরমানকে একটা চেয়ারে বসে হাত পা রশি দিয়ে বাঁধা হয়েছে। বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে ভীষণ নির্মমভাবে মারা হয়েছে ওকে। আরমানের ঠিক সামনে একই রকম ভাবে বাঁধা আছে মায়া। মায়ার তো জ্ঞান নেই বললেই চলে। ঠোঁটের কোণের রক্ত শুকিয়ে লেগে আছে। আবিরদের আসার আগে আসিফ মায়ার গলায় মোটা দড়ির পাশ দিয়ে অন্য প্রান্তের দড়ি নিজে ধরে রেখেছে। মায়াকে দাঁড় করিয়ে রেখেছে একটা টুলে খেলা করার মতো। একবার করে গায়ের বলে দড়ি টেনে মায়াকে ঝুলিয়ে দিয়েছে। মায়া ছটফট করেছে বাঁচার জন্য। আসিফ তখন কিছুক্ষণ রেখে নামিয়ে দিয়েছে মায়ের দম যাওয়ার আগে। এরকম একবার করে বহুবার করেছে, এমন যেন একটা বাচ্চা খেলা করছে, কোনো খেলনা নেই এবং ভীষণ মজা পাচ্ছে। এইদিকে এই দৃশ্য দেখে গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছে আরমান। চিৎকার করেছে অসহায় মানুষের মতো, কত শত অশ্রু ঝরিয়ে অনুরোধ করেছে আসিফকে মায়াকে ছেড়ে দেওয়ার জন্য। তার হিসাব নেই। আসিফ আবিরদেরকে দেখতে পেয়ে বলল, ও
তোরাও এসে পড়েছিস, ভালোই করেছিস। তোরাও একটু দেখ লাইলা মজনুর প্রেম কাহিনী। না না, একটু ভুল হলো, মায়াবতী আর গম্ভীর সাহেবের প্রেম কাহিনী। মায়াবতী বলে আমাকে আঘাত করো আর গম্ভীর সাহেবকে ছেড়ে দাও। গম্ভীর সাহেব বলে আমাকে শেষ করে তবুও আমার মায়াবতীর কোনো ক্ষতি করিস না। শেষের কথাগুলো নাটকীয় ভঙ্গিতে বলে হাসতে শুরু করলো আসিফ। ততক্ষণে আবির, সামিরা, আয়ান ওদেরকেও বন্দি করা হয়েছে আসিফের ইশারায়। আরমান নিভু নিভু চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো আসিফকে, কেন এত রাগ তোর আমার প্রতি? কি ক্ষতি করেছি আমি তোর? আসিফ হুঙ্কার ছেড়ে বলে উঠল, কি ক্ষতি করেছিস জানিস না বুঝি? নাটক করছিস আমার সাথে। আমার ছোট্ট পাখির মতো বোনটার জীবন কেড়ে নিয়েছিস তুই, শেষ করে দিয়েছিস আমার বোনটাকে। শুধুমাত্র তোর জন্য আজও এই দুনিয়ায় নেই। মেরে ফেলেছিস আমার বোনটাকে, আর এখন সবকিছু না জানার ভান করছিস। আরমান অবাক গলায় বলল, কি যা তা বলছিস আসিফ? আমি কেন আসিফাকে মারতে যাব? তুই তো ভালো করেই জানিস ও নিজের ঘরে ফাঁস লাগিয়েছিল গলায়, আর এর কারণ এখনো পর্যন্ত কেউ জানে না। হ্যাঁ, এটা ঠিক কেউ জানে না, কিন্তু তুই তো জানিস, আর সবকিছু তুই আগের থেকেই জানতিস। আসিফ কি বলছে কিছু বুঝতে পারছে না আরমান, তাই জিজ্ঞাসা করলো, কি বলতে চাইছিস স্পষ্ট করে বল, তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না আমি। হ্যাঁ, এখন তো বুঝতেই পারবি না। আমার বোন আসিফা শুধুমাত্র তোর জন্য নিজের জীবন শেষ করেছে। শুধুমাত্র তোর অপমান আর অবহেলা সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়েছিল। মানে কি সব বলছিস? ও আমার জন্য কেন গলায় ফাঁস লাগাবে? আসিফার ঘর থেকে ওর লাশটা ঠিক কবে বের করা হয়েছিল বলতো? আসিফের প্রশ্নে আরমান এর ভ্রু কুঁচকে গেল, বলল, আমার আর মায়ার বিয়ের ঠিক পরের দিন। নিজের মুখ থেকে উচ্চারণ হওয়া কথাটা নিজের কানে যেতে চমকে উঠল আরমান। আসিফ একটা তাচ্ছিল্যের হাসি হাসলো, বলল, নানা ভাই জোর করে তোর আর মায়ার যেই বিয়ে দিয়েছিল, ঠিক সেই বিয়ের রাতে আমার ছোট বোনটা গলায় ফাঁস লাগিয়েছিল, আর তার পরের দিন ওর ঘর থেকে বেরিয়ে এসেছিল আমার ছোট্ট পাখিটার লাশ। গলাটা কেঁপে উঠল আসিফের, চোখগুলো ছলছল করছে। ওর বোনের মুখটা মনে পড়লে ভেতরটা কেঁপে উঠছে। আসিফ আবারও বলতে শুরু করলো, যখন নানা ভাই 1 সপ্তাহ আগে তোর আর মায়ার বিয়েটা ঠিক করে, তখন আসিফা গিয়েছিল নানা ভাইয়ের কাছে। তোকে আসিফা মনে মনে ভালোবাসত গভীরভাবে। নানা ভাইকে জানিয়েছিল সেই কথা। অনেক অনেক রিকোয়েস্ট করেছিল আমার বোনটা নানা ভাইকে যেন এই বিয়েটা ভেঙে দেয় এবং ওর সাথে যেন তোর বিয়ে দেয়, কিন্তু নানা ভাই কিছুতেই রাজি হয়নি। আসিফের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, কান্নায় গলাটা বুঝে আসছে ওর। আবারও বলল, এরপর কোনো উপায় না পেয়ে জাহির করেছিল নিজের ভালোবাসার কথা তোর কাছে। নির্লজ্জ ও বেহায়ার মতো তোর কাছে নিজের ভালোবাসার ভিক্ষা চেয়েছিল, কিন্তু তুই কি করলি? অপমান করে গায়ে হাত পর্যন্ত তুলেছিলিস। আর এর কিছুদিন পরেই তুই নানা ভাইয়ের কথায় মায়াকে বিয়ে করে ফেললি, আর আমার মনটা সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে গেল। কথাগুলো বলে ধপ করে হাঁটু মুড়ে বসে গেল আসিফ মেঝেতে। ওখানে থাকা প্রতিটা ব্যক্তি অবাক হলো আসিফের কথাগুলো শুনে। এগুলো তাদের সত্যি অজানা ছিল। আরমান নিজেও অবাক গলায় বলল, কিন্তু সত্যি আমি জানতাম না যে আসিফা আমাকে ভালোবাসে। আর তোর কোথাও ভুল হচ্ছে, ও কখনো নিজের ভালোবাসা জাহির করেনি আমার কাছ থেকে। আসিফ মুখ তুলে তাকালো আরমানের দিকে, চোখগুলো টকটকে লাল হয়ে গেছে। জানি তুই নিজের দোষ কখনো স্বীকার করবি না, এখনো মিথ্যা বলতে তোর বাচ্চা না। কি ভেবেছিলি সবার কাছে সবকিছু অজানাই থেকে যাবে? এটা বলেই আসিফ আবার একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। এরপর পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও চালু করে ধরলো সবার সামনে। সেখানে দেখা যাচ্ছে আরমান ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে, খালি গায়ে, কোমরে শুধু একটা টাওয়েল পেঁচানো, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ছিল।
ঠিক তখনই আসিফের নিজের বোন এবং আরমানের ফুফাতো বোন হয়। সে আরমানকে পিছন থেকে জড়িয়ে ধরে আরমানের নগ্ন পিঠে মাথা রেখে বলছে, আরমান ভাইয়া, ভালোবাসি তোমায়। প্লিজ তুমি নানা ভাইয়ের ঠিক করা মেয়েটাকে বিয়ে করো না। সাথেই আরমান ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আসিফাকে। বিছানায় থাকা শার্টটা তাড়াতাড়ি গায়ে গলিয়ে নেয়, চিৎকার করে উঠেও, কি যাতা বলছিস আসিফা? পাগল হয়েছিস? আসিফা চিৎকার করে উঠল, হ্যাঁ হ্যাঁ, পাগল হয়েছি, শুধু তোমায় ভালোবেসে। সাথে একটা চর বসিয়ে দেয় আরমান আসিফার গালে। আসিফা হুমড়ি খেয়ে পড়ে যায় ফ্লোরে। আসিফা কান্না শুরু করে, তুমি তো মায়েশা নামের এক মেয়েকে ভালোবাসতে, তাহলে এখন কেন ওই মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেলে? তুই ভালো করে জানিস আমি রাজি হইনি, জোর করে রাজি করানো হয়েছে। আর হ্যাঁ, ভালোবাসি মাইশাকে, সারা জীবন ওকে ভালোবেসে যাব। ওর জায়গায় কেউ কোনোদিন নিতে পারবে না আমার কাছ থেকে। তাহলে কেন সেই জায়গায় নানা ভাইয়ের ঠিক করা মেয়েটি আসছে? সেই জায়গায় যদি মায়া নামের মেয়েটি আসতে পারে, তাহলে আমি কেন আসতে পারবো না? এতদিন চুপ ছিলাম শুধুমাত্র তোমার সেই ভালোবাসা মায়েশার জন্য পাগলামি দেখে, কিন্তু আজ তো আমি চুপ থাকবো না। মায়া যদি সেই জায়গায় আসতে পারে, তাহলে আমি কি দোষ করলাম? এইভাবে আরো অনেক যুক্তি দেখিয়ে কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করে আসিফা আরমানকে ওকে বিয়ে করার জন্য। আরমান জানে এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ আসিফাকেও নিজের বোনের চোখে দেখে। সামিরা আর আসিফা ছিল সমবয়সী। আসিফা এটাও বলে যে, মায়ার বদলে আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করলে তোমারই লাভ। যেদিন মায়েশা তোমার জীবনে ফিরে আসবে, সেদিনই আমি তোমার জীবন থেকে সরে যাব। এটা কিন্তু মায়া নামের মেয়েটি করবে না। নানা ভাই তো চায় তুমি বিয়ে করো, সেটা যেই মেয়েই হোক। কিন্তু তুমি নিজে থেকে কোনো মেয়েকে বিয়ে করছো না বলে নানা ভাই মায়ের সাথে জোর করে তোমার বিয়ে দিচ্ছে। তুমি নানা ভাইকে জানাও যে আমাকে বিয়ে করতে চাও। আরমান প্রচন্ড রেগে যায় এগুলো আসিফার মুখ থেকে শুনে। ওর এগুলো একদমই সহ্য হচ্ছে না, কারণ আসিফাকে একেবারে সামিরার মতোই নিজের ছোট বোনের চোখে দেখে। এদিকে আসিফাও কিছুই বুঝতে চাইছে না, পাগলামি করতে শুরু করে, কাঁদতে থাকে পাগলের মতো। আরমান রেগে গিয়ে আবারও মারতে যায় আসিফাকে। ঠিক তখনই সামিরা এসে ওর ভাইকে থামিয়ে দিয়ে আসিফাকে সরিয়ে নেয়। এখানে শেষ আসিফের ফোনে চলা ভিডিওটি। সামিরা অবাক গলায় বলে ওঠে, কিন্তু এটা তো একটা নাটক ছিল আসিফ ভাইয়া। জানি তো, আমার বোনের ভালোবাসাটা তোদের সবার কাছে নাটক মনে হয়। না ভাইয়া, তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। এটা একটা নাটক ছিল। সেদিন আসিফা আর আমাদের আরো 2 জন বান্ধবী আমাদের বাড়িতে এসেছিল। আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম ছাদে বসে। আসিফা ডেয়ার নিয়েছিল। ওর ডেয়ার ছিল বাড়ির মেইন গেট দিয়ে যেই প্রবেশ করুক না কেন তাকে প্রপোজ করতে হবে। সেটা বাড়ির কাজের লোকই হোক বা কোনো গার্ড হোক বা কোনো মেয়ে হোক, যেই প্রবেশ করবে তাকেই প্রপোজ করতে হবে। সেই অনুযায়ী গেট দিয়ে প্রবেশ করে বড় ভাইয়া, আর শর্ত অনুযায়ী ও যায় আরমান ভাইকে প্রপোজ করতে। আমরা ভীষণ ভয় পাই ভাইয়াকে, তাই সেদিন ভাইয়ার রুমে যাওয়ার সাহস পাইনি। আসিফাকে মোবাইলে ভিডিও করে আনতে বলি। তুমি যে ভিডিওটা দেখালে ওটা আসিফারই করা। ওর আসতে দেরি হচ্ছে বলে আমার ভাইয়ের রুমে যাই এবং দেখি ভাইয়াকে ওকে মারতে যাচ্ছে, তাই ভাইয়াকে আটকাই। আসিফের মোবাইলে থাকা ভিডিওর পরের দৃশ্য। ভাইয়া ভাইয়া প্লিজ থামো, আগেবার কথাটা শোনো, মেরো না প্লিজ। আরমান সামিরাকে দেখে থেমে যায়, নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। সামিরা বলে, ভাইয়া ও নাটক করছে, এটা ডেয়ার ছিল। আরমান ভ্রু কুচকে বলে, মানে? এরপর সামিরা সবকিছু খুলে বলে আরমানকে। আসিফা চোখের পানি মুছে বলে, ভাইয়া কেমন লাগলো আমার নাটক? সিনেমায় চান্স পাবো মনে হচ্ছে। দুষ্টু মেয়ে একটা, এরকম কি করে শুধু শুধু আমার হাতে মার খেলে যে? আরমান কথাটা আসিফার থাপ্পড় মারা গালে হাত বুলিয়ে বলে। আসিফা বলে, কি করব বলো, ডেয়ার যখন নিয়েছি পূরণ তো করতেই হবে। এরপর ঠোঁট ফুলিয়ে বলে আসিফা,
কিন্তু আমার সত্যি খুব ব্যথা লেগেছে। সরি বনু, আমি না বুঝে মেরেছি। তুই এমনভাবে কথাগুলো বলছিলি যে বোঝার উপায় নেই যে তুই নাটক করছিলি। এরপর আরমান ওদের দুজনকে দুটো চকলেটের বক্স ধরিয়ে দেয়। এই নে, তোদের জন্য এনেছিলাম, তোদের বান্ধবীদেরকেও ভাগ দিস। আমি তো জানতাম না ওরা এখানে আসে, জানলে ওদের জন্য আরো আনতাম। সেটা তোদের কাছে সামান্য ডেয়ার পূরণ আর নাটক মনে হলেও ওটা কিন্তু নাটক ছিল না। ওর বলা কথাগুলো ছিল ওর মনের অনুভূতি। ওই ঘটনাটা পুরো সত্য ছিল, আর সেটা এই ডায়েরিটা পড়লেই বুঝতে পারবি। কথাগুলো বলে আসিফ একটা ডায়েরি ছুড়ে দিল আরমানের দিকে। আরমান একবার তাকালো আসিফের দিকে, তারপর ডায়েরিটা খুলে পড়তে শুরু করলো। পড়তে পড়তে যত এগিয়ে গেল আরমান তত একটু একটু করে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। পুরো ডায়েরিটা জুড়ে লেখা আরমানকে নিয়ে আসিফার অনুভূতি আর আবেগ। হ্যাঁ, সেদিন ও ডেয়ার পূরণের নামে ঘটনাটাও মিথ্যে ছিল। আসিফার মনের কথা ছিল ওগুলো একটা মিথ্যে নয়, একটুও নাটক নয়। ডায়েরিতে লেখা আসিফার শেষ বাক্যগুলো ছিল, ভালোবাসি আরমান ভাইয়া। হ্যাঁ, এতদিন ভালোবাসি কথাটা মুখে বলেনি, কারণ তোমার মুখ থেকেও শুনেছিলাম একই কথা, কিন্তু সেটা আমার জন্য ছিল না, ছিল তোমার পিচ্ছি মায়াবতীর জন্য। এতদিন গোপনে ভালোবেসেছি তোমায়, কারণ তোমাকেও যে তোমার ভালোবাসার জন্য ছটফট করতে দেখেছি, কিন্তু আজ আর সহ্য করতে পারলাম না। গিয়েছিলাম তোমার কাছে আমার ভালোবাসার স্বীকারোক্তি জানাতে, ফিরিয়ে দিলে আমাকে। বুঝলাম তুমি আমার নিজের ছোট বোনের চোখে দেখো, তুমি কখনোই আমাকে তোমার স্ত্রীর অধিকার দেবে না, কিন্তু তুমি আমার চোখের সামনে অন্য কোনো মেয়ের সাথে সংসার করবে, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাই চলে যাচ্ছি এই দুনিয়া ছেড়ে। ভালো থেকো ভাইয়া, অনেক অনেক দোয়া রইল, সুখী হও জীবনে। আর কখনো যাব না আমার ভালোবাসার দাবি নিয়ে। আরমানের চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। মেয়েটা যে ওকে এতটা গভীরভাবে ভালোবাসতো সেটা কখনোই বুঝতে দেয়নি। হ্যাঁ, সেই দিনে সেই ডিয়ার পূরণের নামে করা নাটকটাও ওর কাছে নাটক মনে হয়নি প্রথমে, কারণ ওর বলা কথাগুলোতে একরকম জোর ছিল, একটা অধিকার ছিল, অনুভূতি ছিল, কিন্তু এগুলো নিয়ে আর মাথা ঘামায়নি, কারণ এমনিতে ওর মাথাটা পুরো ঘেটেছিল। দাদু তখন জোরাজোরি করছিল মায়াকে বিয়ে করার জন্য। আসিফা সুইসাইড করার পরও ও আর এগুলো ভেবে দেখেনি কোনোদিনও, কারণ এগুলো যে সত্যি ওর ভাবনার বাইরে ছিল। এদিকে আসিফ নিজের বোনের কথা ভেবে এতটাই ভেঙে পড়েছে যে ও খেয়াল করলো না আরমানের দড়ি দিয়ে বাঁধা থাকা হাত কিভাবে খুললো। আবির, আয়ান, সামিরা আসিফের গুন্ডাদের হাতে বন্দি, তখনও ছটফট করছে ওরা ছাড়া পাওয়ার জন্য। আবির বলল, কিন্তু এতে আরমানের কি দোষ? ও কিছুই জানতো না, আর না তো তোর বোনকে সুইসাইড করতেও বাধ্য করেছিল। আসিফ চিৎকার করে উঠল, হ্যাঁ, সব দোষ আরমানের। আজ যদি সেদিন ও আমার বোনকে ফিরিয়ে না দিত, তাহলে আমার বোন সুইসাইড করতো না। যদি সেদিন ওর আর মায়ার বিয়েটা না হতো, তাহলে আজ আমার বোন বেঁচে থাকতো। মায়াকে বিয়ে করেছে বলেই আমার বোন বাধ্য হয়েছে সুইসাইড করতে। আসিফের চোখেও পানি আর মুখে এক ভয়ঙ্কর হিংস্রতা। আরমানের চোখের পানি দেখে তাচ্ছিল্য হেসে বলল, এখন চোখ দিয়ে পানি আসছে তাই না? তবে এই চোখের পানি আমার বোনের জন্য না ফেলে তোর মায়াবতীর জন্য জমিয়ে রাখ। ঠিক যতটা কষ্ট আমার বোন পেয়েছে, ঠিক ততটার কষ্ট তোর মায়াবতীকেও দেব। ঠিক যতটা ছটফট আমি করেছি, ততটা ছটফট তুইও করবি। বুঝবি আপন মানুষ হারানোর কষ্ট। কি ভেবেছিস আমার বোনকে কষ্ট দিয়ে শেষ করে দিয়ে তুই নিজে সুখী থাকবি? আর সেটা আমি হতে দেব কখনো না। এরপর আসিফ একটু ঝুঁকে ধীরে কিন্তু সবার শোনার মতো আওয়াজে বলল, একটা সিক্রেট বলি, নানা ভাইও না এমনি এমনি মারা যায়নি, তাকেও আমি শেষ করেছি। একটু একটু করে পয়জন দিয়ে শেষ করে দিয়েছি তাকে, কারণ নানা ভাইও ছিল সমান দোষী। আসিফা প্রথমে নানা ভাইয়ের কাছেই গিয়েছিল, কিন্তু নানা ভাই ফিরিয়ে দিয়েছিল।
অথচ চাইলে নানাভাই কিন্তু পারতো তোকে আর আসিফাকে মিলিয়ে দিতে, কিন্তু সেটা সে করেনি, তাই তাকেও শেষ করে দিয়েছি আমি। বলেই পাগলের মতো হেসে উঠল আসিফ। এরপর আবার বলল, মনে আছে সেই মায়ার আর তোর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের কথা? সেটাও আমি করিয়েছিলাম। তারপর ওই যে মায়াকে ড্রাগস দেওয়া, সেটাও আমি দিতে বাধ্য করেছিলাম ছোট মামিকে, ব্ল্যাকমেইল করে সবার অজান্তে। ওই যে তোদের বিয়ের আগের দিন রাতে রুবির জায়গায় মায়ার থাকার কথা ছিল, কিন্তু কাকতালীয় ভাবে মায়ার জায়গায় রুবি চলে আসে এবং আমার সমস্ত প্ল্যান ভেস্তে যায়। কিন্তু এখন আমি তোর মায়াবতীকে তোরই চোখের সামনে শেষ করব, তুই শুধু দেখবি আর ছটফট করবি। বলেই হেসে উঠল আসিফ। আরমান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আরমানের বসে থাকা চেয়ারের পিছনে ঘাপটি মেরে বসে থাকা রুবিকে উদ্দেশ্য করে বলে উঠল, থ্যাঙ্কস রুবি। আরমান উঠে দাঁড়ালো। রুবি কিছু বলল না, শুধু একটু হাসলো। আসিফ হুঙ্কার ছেড়ে উঠল, বিশ্বাসঘাতক, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার প্ল্যান নষ্ট হয়েছিল, আর এখন তুই আরমানকে হেল্প করছিস? তোকে আমি কিছুতেই ছাড়ব না। আরমান এগিয়ে গেল জ্ঞানহীন মায়ার দিকে ওকে মুক্ত করার জন্য, কিন্তু তার আগে আসিফ ধরে ফেললো আরমানকে। ওদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলো। আসিফের 5 জন গুন্ডা ছিল, 2 জন আবিরকে, 2 জন আয়নকে আর 1 জন সামিরাকে ধরে আছে। আসিফ ওর গুন্ডাদের উদ্দেশ্যে বলল, হা করে দেখছিস কি? একজন এদিকে আয়, হেল্প কর আমায়। আরমানকে আটকাতে হবে। আবিরকে ধরে থাকা একজন এগিয়ে গেল আসিফকে হেল্প করার জন্য। আরমান একাই যথেষ্ট ওদের দুজনকে কাবু করার জন্য। আরমানের সাথে ওদের দুজনের মারামারি শুরু হলো। ওরা দুজন মিলেও পেরিয়ে উঠছে না আরমানের সাথে। এদিকে গুন্ডাগুলোর হাতে ছিল বন্দুক, কিন্তু আবির খুব ভালো করে জানে এটা শুধু ভয় দেখানোর জন্যে, এটা ওরা ব্যবহার করবে না। আবিরকে ধরে থাকা সেই গুন্ডাও সাথে আবিরের ফাইট শুরু হলো। আবিরও তাকে কাবু করে ফেললো নিমিষে। এদিকে রুবি একটা মোটা লাঠি নিয়ে এসে আয়নকে ধরে থাকা একজন গুন্ডার মাথায় বাড়ি দিল। এতটাই জোরে বাড়ি দিয়েছে যে মাথা ফেটে গলগল করে রক্ত পড়তে শুরু করেছে। সেই গুন্ডা মাথা ধরে মেঝেতে বসে পড়েছে। একজন পড়ে যেতে আয়ান দ্বিতীয় জনকে কাবু করে ফেললো। এদিকে সামিরা সবাইকে ফাইট করতে দেখে নিজেও কিছু একটা করার কথা ভাবলো, কিন্তু বেচারি পাখির ছানার মতো শরীর নিয়ে এই হাতির মতো মানুষগুলোর সাথে তো আর ফাইট করতে পারবে না, তাই নিজের দাঁতগুলোর ব্যবহার করলো। খুব জোরে কামড় বসালো ওকে ধরে থাকা গুন্ডাটার হাতে। এই সুযোগে রুবি তার মাথাতেও দিল একবারই। সব গুন্ডাগুলো ইতিমধ্যে কাবু হয়ে গেছে। এখন শুধু আসিফ আর আরমানের মধ্যে ফাইট চলছে। ঠিক তখনই 30-40টার মতো পুলিশ বিলবিল করে ঢুকে গিয়ে চারিপাশ ঘিরে ধরে ফেললো আসিফকেও। অফিসার নিজে থেকেই বলে উঠলেন, অনেকক্ষণ আগেই এসেছি আমি, তবে আমার ফোর্স আসেনি, তাই আমি অ্যাটাক করতে পারছিলাম না। সবকিছু নিজের কানে শুনেছি ওনার বলা কথাগুলো। আপনার কোনো চিন্তা নেই, আমি নিজে সাক্ষী দেব ওনার বিরুদ্ধে, কঠিন সাজা হবে ওনার। আসিফকে বেশ কিছু পুলিশ ধরে আছে। রাগে পুরো ফসফস করছেও, মনে হচ্ছে শরীরে একসাথে অনেকগুলো দানবের শক্তি ভর করেছে। আমি থাকতে তুই তোর মায়াবতীকে নিয়ে সংসার করবি, সেটা কিছুতেই হতে দেব না। তোর মায়াবতীকে আমি শেষ করেই ছাড়বো। কথাটা বলেই কোনো রকমে পুলিশের ধরে থাকা হাতটা একটু সামান্য বাড়িয়ে একজন পুলিশের কোমরে থাকা রিভলভার কোনো রকমে বের করলো। তারপর কোনো কিছু না ভেবেই তা করলো মায়ার দিকে। সাথে সাথে একটা বিকট আওয়াজ, আর থমকে গেল চারিপাশ। চিৎকার করে উঠলো 2 জন, একজন মায়াবতী আর একজন রুবি বলে। হ্যাঁ, রিভলভার মায়ের দিকে তাক করলেও মায়ার রিভলভার থেকে বেরোনো গুলির মাঝে এসে দাঁড়িয়েছে রুবি। এদিকে আসিফ নিজেই যেন হতভম্ব হয়ে গেছে। অফিসার তাড়াতাড়ি করে আসিফের হাত থেকে রিভলভার কেড়ে নিল। এদিকে ততক্ষণে রুবির দেহ লুটিয়ে পড়েছে মেঝেতে। আবিরের দৃশ্য দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। রুবি বলে চিৎকার দিয়ে আবির রুবির মাথাটা নিজের কোলে তুলে নিল। আবির অনবরত রুবির গাল হাত দিয়ে ঝাঁকাতে থাকলো। রুবির শ্বাস তখন ওঠানামা করছে, ক্রমশই ধীর হয়ে আসছে। গুলিটা সরাসরি রুবির বুকের বাঁ পাশে অর্থাৎ হাড় বরাবর এসে লেগেছে। আবিরের চোখ বেয়ে অনবরত পানি পড়ছে, হাঁসফাঁস করছে। আবির পাগল প্রায় হয়ে বলতে থাকলো, এই বোকা পাখি, তোমার কিচ্ছু হবে না। আমি আবির থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। তুমি শুধু চোখটা খুলে রাখো। আল্লাহ তোমাকে অন্যের করে দিল,
যেটার বিরহ আমি শেষ হয়ে যাচ্ছিলাম। আমি তো দূর হতেই তোমার সুখ দেখতে চেয়েছিলাম বোকা পাখি। আমার মনের দুয়ার তোমার জন্য আজীবন খোলা ছিল। তুমি জীবনের শেষ প্রান্তে এসেও যদি আমার হতে চাইতে, তবে আমি তোমাকে ফিরিয়ে দিতাম না। তুমি যে অবস্থাতেই থাকো না কেন, আমি ঠিক সেই অবস্থাতেই তোমাকে গ্রহণ করে নিতাম। তোমার কিচ্ছু হবে না বোকা পাখি, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমার অপেক্ষাতে সহজে শেষ হতে পারে না বোকা পাখি। তারপর আবির চিৎকার দিয়ে আরমানকে উদ্দেশ্য করে বলল, আরমান, অ্যাম্বুলেন্সে খবর দে। আমার বোকা পাখির কিছু হতে পারে না। ওর কিছু হলে আমি শেষ হয়ে যাবো আরমান, আমি শেষ হয়ে যাব। আরমান আসিফ ও গুন্ডাদেরকে পুলিশের হাতে ছেড়ে দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে খবর দিল। এদিকে অবস্থা দেখে সামিরাও দ্রুত ওদের কাছে ছুটে এসেছে। সামিরাও অনবরত কান্না করে চলেছে। এসে আবিরের কোলে থাকা রুবির মাথার কাছে গিয়ে বলল, কিছু হবে না তোমার আপু, মনোবল রাখো, অ্যাম্বুলেন্স চলে আসবে এক্ষুনি। জোরে জোরে শ্বাস নাও, তোমাকে ছাড়া আমার আবুল ভাই যে শেষ হয়ে যাবে। তোমাকে বাঁচতে হবে যে কোনো মূল্যে। আমার আবুল ভাইয়ার জন্য তোমাকে বাঁচতেই হবে। এতটা নিষ্ঠুর হতে পারো না তুমি। এদিকে রুবির শ্বাস প্রশ্বাস ক্রমশই ধীর হয়ে আসছে। অনেক কষ্টে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দিবেন আবির বাবু, আমি সত্যিই ভাগ্যবতী। তাই তো আপনার মতো মানুষের মনে একজন সাধারণ মেয়ে হয়েও জায়গা পেয়েছি, ভালোবাসা পেয়েছি। কিন্তু আমি আপনার যোগ্য না। ওপরওয়ালার ইচ্ছায় না চাইতেও কলঙ্কিত হয়ে অন্যের হতে হয়েছে আমাকে। যেখানে বেঁচে থেকে সংসার কখনোই হতো না, তার চেয়ে বরং মায়া ম্যামের বেঁচে থাকা জরুরি। স্যার আর মায়া ম্যাম যে অনেক সাধনা, ঝড়ঝাপটা পেরিয়ে এক হতে পেরেছে। আসিফের সাথে বিয়ে হয়েও আমার জীবন নরকে পরিণত হয়েছিল। এর চেয়ে ভালো স্যার আর মায়া ম্যাম একসাথে ভালোভাবে বেঁচে থাকুক। আর আরমান স্যার আমাকে যা দিয়েছে তার ঋণ কিভাবে শোধ করব বলুন তো আবির বাবু। আমাকে আশ্রয় দিয়েছেন, পড়াশোনার সুযোগ দিয়েছেন, অসুস্থ বাবা মাকেও দেখভাল করেছেন। এত এত ঋণ আমি কিভাবে শোধ করব আবির বাবু? আমার জীবনের তো আর কিছুই নেই। তাই এই জীবনের বিনিময়ে যদি স্যারের ঋণ একটু শোধ করতে পারি, তাহলে যে আমি মরেও একটু শান্তি পাব। আমার চোখের সামনে আপনাকে ভেঙে পড়তে দেখার সাধ্য নেই আবির বাবু। আপনি ক্ষমা করে দিবেন আমাকে। আমি জানি আমার সময় শেষ, আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবেন আবির বাবু। আবির পাগলের মতো কাছে। রুবির কথা শুনে তো নিজেকে আটকানো দায় হয়ে পড়েছে। আবির ওই অবস্থাতে মাথা ঝুঁকিয়ে বোঝালো যে সে রুবির কথা রাখবে। রুবি তা দেখে ঠোঁটের কোণে একটু হাসি এনে বলল, আপনি আর পেছনে ফিরে তাকাবেন না আবির বাবু, আপনি সামনেই এগিয়ে যাবেন। আপনার জীবনটাকে নষ্ট করবেন না, আপনার জীবনটাকে সাজাবেন নিজের মতো করে। আমি দূরে থেকেই আপনার সুখ দেখব। আপনি সুখী থাকলে তা দেখে আমার আত্মা শান্তি পাবে। কথা দিন আপনি আমার কথা রাখবেন। কথা দিন আবির বাবু, আপনি আমার শেষ ইচ্ছে পূরণ করবেন। আবির আরো হাউমাউ করে ডুকরে কেঁদে উঠে রুবির মাথাটা আরো শক্তভাবে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, আমি সুখী হব বোকা পাখি, তবে একা নয়, তোমাকে নিয়ে। একদম উল্টো উল্টো বলবে না তুমি, কিচ্ছু হবে না তোমার, আমি হতে দেব না। আমি একটা ছোট্ট সংসার সাজাবো, কিন্তু সেটা তোমাকে নিয়ে হবে বোকা পাখি, তোমাকে নিয়ে। রুবির মুখে কোনো রকমের শেষ হাসি ফুটিয়ে ফিসফিস করে বলল, এটা যে আর কোনোভাবেই সম্ভব না আবির বাবু। এরপর রুবি সামিরার দিকে তাকিয়ে বলল, তুমি তো আমায় আপু ডাকো, বড় বোন মনে করে একটা কথা রাখবে সামিরা। সামিরা কান্নারত অবস্থাতে মাথা ঝাঁকিয়ে বোঝালো। রুবির কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে, তবুও কোনো রকমে সামিরাকে বলল, সামিরা কথা দাও আমায়, তুমি তোমার এই আতপাগল আবুল ভাইয়াকে দেখে রাখবে। কথা দাও আমাকে সামিরা, এই মানুষটা যে বড্ড পাগল, সে যে ভালোবাসার কাঙ্গাল, তাকে তুমি দেখে রাখবে সামিরা, ভালোবাসায় মুড়িয়ে রাখবে। একমাত্র তুমি ছাড়া কেউ বোঝে না তোমার এই আবুল ভাইয়াকে।
যতই তোমরা ঝগড়া করো না কেন, আমি জানি তোমরা দুজন হচ্ছ একে অপরের জান। তোমার আবুল ভাইয়ের বুকে আমার শূন্যতা তুমি তা পূরণ করে দিও সামিরা। আমি জানি এটা তুমি ছাড়া আর কেউ পারবে না। আমি তোমার এই আতপাগল আবুল ভাইয়াটাকে তোমার হাতে তুলে দিলাম। আমি তো যত্নে রাখতে পারলাম না, আমার দায়িত্বটা তোমাকে দিয়ে গেলাম সামিরা। আমার শেষ ইচ্ছেটা পূরণ করো সামিরা, কথা দাও আমাকে। আবির্বাবুর প্রতিটা বিপদে তুমি ঢাল হয়ে দাঁড়াবে, কখনো তার হাত ছাড়বে না। তোমার এই ভাঙা আবুল ভাইয়াকে একটা নতুন সজীব জীবন ফিরিয়ে দেবে, কথা দাও সামিরা। সামিরা এই অবস্থাতে কি করবে কিছু বুঝে উঠতে না পেরে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝে রুবির হাতটা চেপে ধরলো। রুবি অনেক কষ্টে কাঁপা কাঁপা হাতে সামিরা আর আবিরের হাত মিলিয়ে দিয়ে মুখে কোনো রকমে শেষ হাসি ফুটিয়ে ফিসফিস করে বলল, এবার যে আমি মরেও শান্তি পাবো আবির্বাবু। এই বলে আবিরের বুকে ঢলে পড়লো মৃত্যুর কোলে। আবির রুবির অবস্থা বুঝে উঠতে চিৎকার দিয়ে বলে উঠলো, তুমি রবি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তোমার ভালোবাসা তো নিশ্চয় হতে পারে না বোকা পাখি। হে বোকা পাখি, কথা বলো প্লিজ। এরপর আবির আরমানের দিকে তাকিয়ে বলল, হে আরমান, তুই একবার ধমক দিয়ে দিও রবিকে। দেখ না, ও কথা বলছে না আমার সাথে। ও তোকে ভয় পায়, তোর সব কথা শোনে। তুই ওকে একবার ধমকে দে না, বল আমার সাথে কথা বলতে। পাগলের মতো বকতে থাকলো আবির। আরমান সে নিজেও আজ